Okay, so let me share my screen at first. Alright, so because of my some cold and fever আমার কথা হচ্ছে একটু ডিস্টর্টেড লাগতে পারে। সো যদি আমার কথা হচ্ছে স্পষ্ট বুঝতে না পারেন বা কোনো টপিক বুঝতে প্রবলেম হয় আমাকে মাঝখান থেকে হচ্ছে ইন্টারাপ্ট করতে পারবেন, কোনো প্রবলেম নাই। ইন্টারাপ্ট করে কাইন্ডলি হচ্ছে জিজ্ঞেস করেন, আমি হচ্ছে আপনার ওই কোয়েরি বা কোয়েশ্চেন সলভ করার ট্রাই করব। বা কোনো টপিক স্যার যদি একটা বুঝতে না কোশ্চেন পারেন। ছিল। হ্যাঁ নাভিদ বলেন। স্যার আমাদের অ্যাসাইনমেন্টে কোশ্চেন নাম্বার 1 এ হচ্ছে যে সার্চিংটা দেখাইতে বলছে, সার্চিংটা স্যার কিভাবে লিখবো? স্যার স্টেপ লিখে দিব যে এভাবে 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 যাচ্ছে এভাবে। রাইট, রাইট, মানে হচ্ছে আপনার ইন জেনারেল হচ্ছে ওই নর্মাল সার্চিংটা যেভাবে হয়, যে স্টেপ যেগুলো আছে ওভাবে হচ্ছে মেনশন করে দিলেই হবে, সমস্যা নেই। ওকে স্যার। আচ্ছা, ওকে, সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন শেয়ার করা হয়েছে, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? Yes, sir. Yes, sir. আচ্ছা, ওকে। সো এটাই বেসিক্যালি আমাদের লাস্ট চ্যাপ্টার ছিল। অ্যান্ড লাস্ট ক্লাসে হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম, উইচ ওয়াজ বেসিক্যালি ট্রানজ্যাকশন, কনকারেন্সি কন্ট্রোল অ্যান্ড হচ্ছে গিয়ে রিকভারি। সো ট্রানজ্যাকশন কী জিনিস, ট্রানজ্যাকশন কীভাবে কী কাজ করে, এইটা নিয়ে হচ্ছে লাস্ট ক্লাসে আমি জাস্ট বেসিক কিছু ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। অ্যান্ড ট্রানজ্যাকশনের পাশাপাশি ট্রানজ্যাকশনের মধ্যে দুইটা পার্ট অফ প্রপার্টিস অথবা দুইটা পার্ট অফ অপারেশন which are very important for us, which is read item and হচ্ছে কি write item. সো রিড কি জিনিস, রাইট কি জিনিস, রিড অ্যান্ড রাইট হচ্ছে কিভাবে হার্ড ডিস্ক থেকে মেমোরিতে আনা হয়, মেমোরি থেকে, মেমোরি বলতে হচ্ছে আমি র্যামকে বুঝাচ্ছি, সো র্যামে এনে ওখান থেকে এক্সিকিউট করা হয়। সো এগুলার বেসিক এক্সপ্লেনেশন হচ্ছে আমি লাস্ট ক্লাসে দিয়েছিলাম। দিজ আর দ্য পার্টস অফ দ্য প্রপার্টিস অফ রিড অ্যান্ড রাইট। অ্যান্ড আফটার দ্যাট ট্রানজ্যাকশনের বেসিক এক্সাম্পল দেওয়া হয়েছিল। দেন হচ্ছে এসিড প্রপার্টিস নিয়ে হচ্ছে আমি প্রপার এক্সপ্লেনেশন দেই নাই, বাট জাস্ট একটু ওভারভিউ দিয়ে দিয়েছিলাম। সো রিগার্ডিং দিস পার্টস কারো কোনো কোয়েশ্চেন, কনফিউশন আছে, কোনো কিছু বুঝতে প্রবলেম অর সামথিং লাইক দ্যাট? আচ্ছা, অলরাইট দেন, মুভিং অন। সো ফার্স্ট অফ অল আমাদের এখানে আসি হচ্ছে অ্যাসিড প্রপার্টিসে। ইয়েস, কারো কোনো কোয়েরি থাকলে? হ্যাঁ, রেকর্ডিং করা হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, সো এখানে হচ্ছে অ্যাসিড প্রপার্টিসের কথা মেনশন করা আছে, ACID। সো এই চারটা লেটার হচ্ছে চারটা প্রপার্টিস বা ডেটাবেজের ট্রানজ্যাকশনের চারটা প্রপার্টিস হচ্ছে মেনশন করে। একটা হচ্ছে অটোমেসিটি, একটা হচ্ছে কনসিস্টেন্সি, একটা হচ্ছে আইসোলেশন অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ডিউরেবিলিটি। এই চারটা প্রপার্টিসের ফার্স্টের যে লেটারগুলো আছে, ফার্স্টের লেটারগুলো নিয়েই হচ্ছে ক্রিয়েট করা হয়েছে অ্যাসিড প্রপার্টিস। সো আর ট্রানজ্যাকশন ইজ বেসিক্যালি আ ইউনিট অফ প্রোগ্রাম, এটা অলরেডি আপনারা জানেন। সো প্রোগ্রাম এক্সিকিউশন দ্যাট এক্সেস অ্যান্ড পসিবলি আপডেট ভেরিয়াস ডাটা আইটেম। সো একটা ডেটাবেজের মধ্যে আমরা যখন হচ্ছে রিড করি, তার মানে হচ্ছে ডেটাটাকে আমি এক্সেস করতে পারতেছি, তার পাশাপাশি হচ্ছে আমরা যদি চাই আমরা ডেটাটাকে আপডেটও করতে পারি। আপডেট করার পরে আমরা যদি আবার সেভ করে রাখতে চাই, আমরা হচ্ছে ডেটাটাকে রাইট করে ফেলি। সো to preserve the integrity of the data of the database system, we must ensure the following properties. Following properties কি? এই যে অ্যাসিড প্রপার্টিসের কথা বলা হচ্ছে, এখানে অ্যাসিড প্রপার্টিসই হচ্ছে বোঝানো হচ্ছে। সো দিজ আর দ্য প্রপার্টিস which is called acid properties and they should be enforced by the concurrency control. কেউ কি বলতে পারবেন concurrency control কি জিনিস? স্যার অনেকগুলো ইউজার একসাথে ইউজ করবে। অলরাইট, সো অনেকগুলো ইউজার হচ্ছে একসাথে ডেটাবেস যদি অ্যাক্সেস করতে যায় সেটাকে হচ্ছে কনকারেন্সি কন্ট্রোল বলে থাকি। অ্যান্ড অ্যানাদার থিং ইজ দ্যাট রিকভারি মেথড। হোয়াট ইজ দ্য রিকভারি মেথড? কোনো কারণে যদি ট্রানজ্যাকশনটা প্রপারলি এক্সিকিউট করতে না পারে, কোনো কারণে যদি ইরোর দেখা দেয়, কোনো আমাদের প্রোগ্রামে ফল্ট থাকে অর হোয়াটসোএভার, ওখান থেকে আমরা যেভাবে রিকভার করতে পারি ওটাকেই হচ্ছে রিকভারি মেথড বলা হয়। অলরেডি আপনার রিকভারি মেথড হিসাবে রোল ব্যাকের নাম শুনে আসছেন, বা হচ্ছে প্রোপাগেট বা হচ্ছে এরকম ধরনের রিকভারির নাম শুনে আসছেন। এই জিনিসগুলোই বেসিক্যালি ডিবিএমএসে হচ্ছে ইউজ করা হয়ে থাকে। কনকারেন্সি কন্ট্রোল অ্যান্ড রিকভারি মেথডস এগুলো হচ্ছে আমরা পরে দেখব, বাট আগে হচ্ছে অটোমেসিটি কী জিনিস বা অটোমেসিটি সম্পর্কে জেনে নেই। সো লেটস স্টার্ট উইথ দ্য অটোমেসিটি। অটোমেসিটি মানে হচ্ছে সহজ ভাষায়, আমি একদম ডিরেক্ট ডেফিনেশনে যাওয়ার আগে আমি যদি জাস্ট বেসিক আইডিয়া দেই, সেটা হচ্ছে আইদার অল অর নান।
আইদার অল অর নান, অথবা হচ্ছে যারা হচ্ছে পোকার খেলছেন বা হচ্ছে তাস খেলছেন, অথবা হচ্ছে নাইকির কিছু কমার্শিয়াল দেখছেন, ওইখানে একটা মানে একটা মোটো ইউজ করা হয়েছিল which was all in or nothing. So all in or nothing অথবা all or none, these are basically the same kind of properties. So এই all in or nothing অথবা all or none, এটা দিয়ে আমি কি বুঝাচ্ছি? এটা দিয়ে আমি বুঝাচ্ছি হচ্ছে কোনো একটা যদি লাইন অফ এসকিউএল কমান্ডস থাকে, এই পুরা জিনিসটাকে আমি যদি ট্রানজ্যাকশন বলে থাকি, বেসড অন দ্য অটোমেসিটি প্রপার্টি, আইদার পুরা জিনিসটা এক্সিকিউট হবে অথবা পুরা জিনিসটা কোনো পার্টি এক্সিকিউট হবে না। পার্শিয়াল এক্সিকিউশন বলে এখানে কোনো কিছুই থাকবে না। তার মানে হচ্ছে আইদার এই যে যেই কমান্ডগুলো দেওয়া আছে বা এই যে যেই পুরা ট্রানজ্যাকশনটার কথা বলা আছে, আইদার পুরা ট্রানজ্যাকশনটা হচ্ছে এক্সিকিউট করবে অথবা পুরা ট্রানজ্যাকশনটা হচ্ছে কমিট হবে, অথবা এর মাঝখানে যদি কোনো কারণে হচ্ছে প্রোগ্রামটা ক্র্যাশ করে অথবা ট্রানজ্যাকশনটা ঘটতে না পারে, এইটার পার্শিয়াল কোনো এক্সিকিউশন হবে না, এইটা রোল ব্যাক করে আবার হচ্ছে ইনিশিয়াল স্টেজে চলে যাবে। এজন্যই আমি বলতেছিলাম অল ইন অথবা নান অর নাথিং। সো আইদার পুরাটা এক্সিকিউট হবে অথবা কোনোটা এক্সিকিউট হবে না। দিস ইজ দ্য বেসিক আইডিয়া অফ দ্য অটোমেসিটি। এখন হচ্ছে ডেফিনেশনটা পড়ি। আর ট্রানজ্যাকশন ইজ অ্যাটমিক ইউনিট। অ্যাটম মানে কি? একটা সিম্পল ইউনিট। সো দিস ইজ অ্যান অ্যাটমিক ইউনিট অফ প্রসেসিং। ইট শুড আইদার বি পারফর্মড ইন ইটস এন্টায়ারলি অর নট পারফর্মড অ্যাট অল। তার মানে পার্শিয়াল কোনো এক্সিকিউশন হবে না, আইদার পুরাটা পারফর্ম করতে হবে অথবা কিছুই পারফর্ম করবে না। দ্য অটোমেসিটি প্রপার্টি রিকোয়ার্স দ্যাট we execute the transaction to completion. It is the responsibility of the transaction recovery subsystem of a DBMS to ensure automaticity. তার মানে এই যে যেই ট্রানজ্যাকশনের রিকভারি সাবসিস্টেম আছে, রিকভারি কি জিনিস? কোনো কারণে যদি মাঝখান থেকে এক্সিকিউশন বন্ধ হয়ে যায় বা এক্সিকিউশনটা ফেল করে অথবা সিস্টেম ডাউন হয়ে যায়, তাহলে এইটা রোল ব্যাক করবে। রোল ব্যাক করে প্রিভিয়াস যেই স্টেটে ছিল প্রিভিয়াস স্টেটে চলে যাবে। এটাই হচ্ছে আবার রিকভারি সিস্টেমের কাজ, এবং এই রিকভারি সিস্টেমটাই অটোমেসিটি প্রপার্টিটা হচ্ছে হ্যান্ডেল করে থাকে। ইফ আ ট্রানজ্যাকশন ফেলস টু কমপ্লিট ফর সাম রিজন সাচ অ্যাজ আ সিস্টেম ক্র্যাশ হতে পারে, ইন দ্য মিডল অফ দ্য ট্রানজ্যাকশন এক্সিকিউশনের মাঝখানে সিস্টেম ক্র্যাশ হতে পারে। রিকভারি টেকনিক কি করবে? এটা হচ্ছে যে কোনো ধরনের ইফেক্ট যা হবে সব কিছুকে আনডু করে দিবে। আনডু করে ডেটাবেজের আগে যেই সিচুয়েশনে ছিল সেই সিচুয়েশনেই হচ্ছে নিয়ে যাবে। অ্যান্ড এখানে একটা জিনিসের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে কমিট। কমিট কি জিনিস কেউ কি বলতে পারবেন? বা আগে কমিট প্রপার্টিটা কোথাও দেখছেন? হোয়াট ইজ আ কমিট? আচ্ছা, ইন জেনারেল হচ্ছে কমিট প্রপার্টিটা আপনারা হচ্ছে ল্যাবে ইউজ করেন নাই, বাট যখন হচ্ছে ইন ফিউচার কোনো ডেটাবেজের প্রজেক্ট করতে যাবেন বা ডেটাবেজের কোনো কাজ করতে যাবেন, ওইখানে প্রত্যেকটা অপারেশন করার লাস্টে কমিট দিতে হবে। কমিট মানে হচ্ছে মনে করেন আমি এখানে অপারেশন 1 করলাম, অপারেশন 2 করলাম। গিটহাবের মতো? ইয়েস, দিস ইজ মোর লাইক আ গিটহাবের মতো, রাইট। সো অপারেশন 1 করলাম, অপারেশন 2 করলাম, এরপর একটা কমান্ড থাকে হুইচ ইজ কল্ড কমিট। কমিট মানে হচ্ছে এই অপারেশন 1টা প্রপারলি এক্সিকিউট করলো। ফর এক্সাম্পল এইটা আপনারা হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিনে এই পার্টিকুলার কমান্ডটা এক্সিকিউট করলেন, অপারেশন 1 এক্সিকিউট হইলো, অপারেশন 2 এক্সিকিউট হইলো। দুইটাই যদি এক্সিকিউট হয় তার মানে দুইটাই আপনাকে হচ্ছে গ্রিন সিগন্যাল দিবে, তার মানে দুইটাই হচ্ছে এক্সিকিউশন হয়ে গিয়েছে। এইটা এক্সিকিউট হওয়া মানে ডেটাবেজে কোনো ধরনের কোনো চেঞ্জ আসে নাই, আপনি জাস্ট কমান্ডটা এক্সিকিউট করে দেখছেন কমান্ডটা প্রপারলি রান হচ্ছে নাকি। যখনই আপনি কমিট দিবেন তখনই হচ্ছে পুরা জিনিসটাকে ডেটাবেজে চেঞ্জ করে ফেলবে বা পুরা জিনিসটাকে এক্সিকিউট করে ফেলবে। আপনি কমিটকে চিন্তা করতে পারেন ডেটাবেজের সেভ করার সাথে। আমরা যে কোনো একটা প্রোগ্রাম যদি সেভ না করি, কোনো কারণে যদি অ্যাপ্লিকেশন ক্লোজ করে দেই, ওই জিনিসটা আবার আগের যে স্টেটে ছিল ওই স্টেটেই চলে যায়। বাট আমরা যদি সেভ করে ফেলি, কারেন্ট স্টেটগুলো এক্সিকিউশনের পরে যে স্টেজ আছে সেইখানে হচ্ছে কমিট হয়ে থাকে। কমিটের কাজ এক্স্যাক্টলি সেম জিনিস। এই কয়দিন কমিট পড়ানো হয় নাই, বাট এই পার্টিকুলার চ্যাপ্টারে আমরা যখন এখন লাস্টে চলে আসছি, এখন আমাদের কমিট প্রপার্টি সম্পর্কে জানা উচিত টু আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাসিড প্রপার্টিস। সো যখনই হচ্ছে আমরা কমিটটাকে রান করব বা কমিটটাকে এক্সিকিউট করব, তখনই উপরের অপারেশনগুলোর জন্য ডেটাবেজে যেই চেঞ্জ আসা উচিত ছিল সেই ডিবিতে হচ্ছে ওই চেঞ্জগুলা চলে আসবে ফর দ্য রেজাল্ট অফ কমিট।
কমিট করার সময় যদি দেখি যে হচ্ছে অপারেশন 1 প্রপারলি কাজ করছে বাট অপারেশন 2 কাজ করে নাই, তাহলে কিন্তু এইটা কমিট হবে না। তখন কি হবে, তখন এই জিনিসটা রোল ব্যাক হয়ে যাবে। রোল ব্যাকটা কার কারণে হয়, এই যে রিকভারি সাবসিস্টেম আছে, এই রিকভারি সাবসিস্টেমের কারণেই এই জিনিসটা হচ্ছে রোল ব্যাক হয়ে যায়। অ্যান্ড দিস ইজ দ্য টোটাল রেজাল্ট অফ দ্য অটোমেসিটি। অটোমেসিটির আসেন একটা এক্সাম্পল দেখে আসি। ওকে, সো মনে করেন এখানে একটা ট্রানজ্যাকশন হচ্ছে। প্রথমে ওই যে ক্লাসে হচ্ছে যেই এক্সপ্লেইন বা হচ্ছে এক্সাম্পল দিয়েছিলাম যে আপনারা হচ্ছে 50 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে আপনার ফ্রেন্ডের বিকাশে হচ্ছে আমি এক্সিকিউট করব, 50 টাকা হচ্ছে ট্রান্সফার করব। তো প্রথমে হচ্ছে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা আমি রিড করলাম, তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে 50 টাকা আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এরপরে আমার ডেটাবেজে হচ্ছে রাইট করতে হবে। মনে করেন স্টেপ নাম্বার 3তে এই ট্রানজ্যাকশনটা হচ্ছে ফেল করলো, তার মানে 50 টাকা যে কেটে নিলাম এটা কিন্তু আপনার অ্যাকাউন্টে হচ্ছে রাইট করা হয় নাই। রাইট করা না করার কারণে এরপরে যখন আমি আবার পুরো এক্সিকিউশনটা চালায় যাব, যদি আমি অটোমেসিটি রিকোয়ারমেন্ট বা অটোমেসিটি প্রপার্টি হচ্ছে ফুলফিল না করি, তাহলে কিন্তু মাঝখান থেকেই 50 টাকার রেজাল্টটা হারায় যাবে। তার মানে এইটা যেহেতু এক্সিকিউট করলো না, আবার হচ্ছে শুরুতে যখন এই কাজটা করতে যাবে তখন আবার 50 টাকা কাটবে, দেন আবার রোল ব্যাক করলে আবার 50 টাকা কাটবে। সো তার মানে হচ্ছে আমাদের এটা করতে হবে, আমরা পার্শিয়াল কোনো এক্সিকিউশন করতে পারবো না। যদি দেখি ইন দ্য মিডল এক্সিকিউশন হচ্ছে ঝামেলা হচ্ছে বা ইন দ্য মিডল এক্সিকিউশন স্টপ হয়ে যাচ্ছে, আমরা রোল ব্যাক করে আবার ফার্স্ট প্রপার্টিতে চলে যাব। আমরা কোনো ধরনের কোনো পার্শিয়াল এক্সিকিউশন করতে পারবো না। দিস ওয়াজ দ্য অটোমেসিটি রিকোয়ারমেন্ট বা অটোমেসিটি প্রপার্টি। অটোমেসিটি বুঝতে কারো কোনো প্রবলেম আছে? সবাই অটোমেসিটি পার্ট বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, ওকে স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার এখান থেকে যদি স্যার কোয়েশ্চেন আসে তাহলে স্যার কিরকম আসবে? ধরেন স্যার অটোমেসিটি থেকে আসলে, অটোমেসিটি থেকে কোয়েশ্চেন আসলে হচ্ছে ফর এক্সাম্পল আমি আপনাকে এই পার্টিকুলার এসকিউএল কমান্ড বা কিছু এসকিউএল কমান্ড দিয়ে দিব। এসকিউএল কমান্ড দেওয়ার পরে বলবো যে মনে করেন এটা হচ্ছে লাইন নাম্বার 4-এ গিয়ে বা লাইন নাম্বার 3-তে গিয়ে এটার এক্সিকিউশনটা হচ্ছে ক্লোজ হয়ে গেছে বা কোনো কারণে হচ্ছে এই কোয়েশ্চেনটা হচ্ছে ক্র্যাশ করছে, এই পার্টিকুলার কমান্ডটা ক্র্যাশ করছে। এখন আমরা যদি অটোমেসিটি প্রপার্টি ফলো না করি তাহলে এখানে কি প্রবলেম হতো এবং এই প্রবলেমটা রিজলভ করার জন্য আমাদের অটোমেসিটি ইউজ করলে কি সুবিধা হতো। তো মনে করেন আমি যদি হচ্ছে নর্মাল এক্সপ্লেনেশন কিভাবে হবে, আমি সবার ফার্স্টে আমার অ্যাকাউন্ট থেকে হচ্ছে রিড করলাম। সো ফর এক্সাম্পল আমার অ্যাকাউন্টে মনে করেন 100 টাকা আছে, এখান থেকে হচ্ছে আমি 50 টাকা মাইনাস করলাম। সো এরপরে হচ্ছে আমার অ্যাকাউন্টে কি করা হলো, 50 টাকা রাখা হলো। 50 টাকা রাখার পরে এরপর আমার হচ্ছে বিতে গিয়ে আমার হচ্ছে কোনো কারণে প্রোগ্রামটা ক্র্যাশ করলো। ক্র্যাশ করার পরে আমি তো এখানে পার্শিয়াল এক্সিকিউট করে ফেলছি। এখন অটোমেসিটির প্রপার্টি অনুযায়ী যদি কোনো কারণে ক্র্যাশ করে এটাকে আবার ইনিশিয়াল স্টেজে নিয়ে যেতে হবে। তার মানে তখন কিন্তু আমার আবার অ্যাকাউন্টে 100 টাকাই থাকবে। বাট অটোমেসিটি প্রপার্টি যদি ফলো না করি ইন দ্যাট কেস আমার অ্যাকাউন্টে কিন্তু আবার 50 টাকা থাকবে। এরপর আবার যখন এখান থেকে এক্সিকিউশন শুরু করব এর মধ্যে আছে হচ্ছে 50 টাকা, এরপর 50 থেকে আমি আবার 50 মাইনাস করলাম, তার মানে আমার অ্যাকাউন্টে থাকতেছে হচ্ছে 0 টাকা। সো বারবার হচ্ছে এক্সিকিউশনের কারণে আমার কিন্তু এই 50 করে প্রপার্টি হারায় যাচ্ছে। সো অটোমেসিটি প্রপার্টি যদি আমরা ফলো না করি আমাদের এই ধরনের ইস্যু বা এই ধরনের প্রবলেম হতে পারে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, ওকে। সো অ্যাসিডের মধ্যে এ পার্টটুকু হচ্ছে ডান। মুভিং অন টু দ্য সি পার্ট। সি পার্ট স্ট্যান্ডস ফর কনসিস্টেন্সি। সো কনসিস্টেন্সি মানে হচ্ছে, সহজ ভাষায় যদি বলি ডেফিনেশনে পরে যাব, বেসিক এক্সাম্পল দিয়ে দিই তাইলে হচ্ছে আপনারা বুঝতে সুবিধা হবে। মনে করেন এই আপনার অ্যাকাউন্ট থেকে আমি হচ্ছে 50 টাকা নিয়ে আপনার ফ্রেন্ডের অ্যাকাউন্টে 50 টাকা রাখতেছি। সো মনে করেন আপনার অ্যাকাউন্টে আছে হচ্ছে 70 টাকা অ্যান্ড আপনার ফ্রেন্ডের অ্যাকাউন্টে আছে হচ্ছে 50 টাকা। তো আমি আপনার অ্যাকাউন্ট থেকে 20 টাকা মাইনাস করলাম, আপনার অ্যাকাউন্টে এখানে আপডেট হয় হচ্ছে 50 টাকা এবং এই 20 টাকাটা আমি আপনার ফ্রেন্ডের অ্যাকাউন্টে পাঠাই দিলাম। তো এখানে টোটাল অপারেশনটা থাকতেছে হচ্ছে 70 টাকা। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, ট্রানজ্যাকশন করার আগে আপনার অ্যাকাউন্টে ছিল হচ্ছে 70 টাকা, আপনার ফ্রেন্ডের অ্যাকাউন্টে ছিল 50 টাকা। তো 70 + 50 টোটাল 120
হচ্ছে এখানে আপনাদের এই 20 টাকা হচ্ছে এক্সচেঞ্জ করার আগে ছিল। এরপরে যখন আমি 20 টাকা হচ্ছে ট্রানজ্যাকশন করলাম, আপনার অ্যাকাউন্টে আছে 50 টাকা, আপনার ফ্রেন্ডের অ্যাকাউন্টেও আছে হচ্ছে 70 টাকা, তার মানে 50 প্লাস 70 ইন টোটাল 120। তার মানে ট্রানজ্যাকশন করার আগে যেই রেজাল্ট ছিল, ট্রানজ্যাকশন করার পরে যেহেতু সেম রেজাল্ট থাকতেছে, এইটাকেই প্রপার্টিটাকে আমি বলবো হচ্ছে কনসিস্টেন্সি। তার মানে ট্রানজ্যাকশন করার আগে যেই রেজাল্ট হবে, ট্রানজ্যাকশন করার পরে সেম টাইপের রেজাল্টই হবে। টোটাল ডেটাবেস সিস্টেমে বা টোটালি হচ্ছে কোনো ধরনের কোনো চেঞ্জ আসবে না। পার্টিকুলার অ্যাকাউন্টে চেঞ্জ আসলেও টোটাল ডেটাবেস সিস্টেমে কোনো ধরনের কোনো চেঞ্জ আসবে না। তার মানে সাম অফ দ্য টোটাল ট্রানজ্যাকশন অলওয়েজ হচ্ছে সেমই থাকবে। তো এই যে যেই প্রপার্টিটা, এই প্রপার্টিটাকেই বলা হয় হচ্ছে কনসিস্টেন্সি। তাহলে আসেন এখন ডেফিনেশনটা দেখে নিই। আর ট্রানজ্যাকশন শুড বি কনসিস্টেন্সি প্রিজার্ভিং, তার মানে হচ্ছে ওই ভ্যালুটাকে প্রিজার্ভ করে রাখতে হবে কনসিস্টেন্ট ওয়েতে ট্রানজ্যাকশনের আগে এবং পরে। মিনিং দ্যাট ইফ ইট ইজ কমপ্লিটলি এক্সিকিউটেড, মাঝখান থেকে যদি হচ্ছে কোনো কারণে ব্রেক করে বা ক্র্যাশ করে, তার মানে কিন্তু বেসড অন দ্য অটোমেসিটি আমাদের কিন্তু রোল ব্যাক করে আগের সিস্টেমে চলে যেতে হবে। সো যদি কমপ্লিটলি প্রপার ওয়েতে এক্সিকিউট করে ফ্রম বিগিনিং টু এন্ড উইদাউট ইন্টারফিয়ারেন্স ফ্রম আদার ট্রানজ্যাকশন, তার মানে বাইরের কোনো ট্রানজ্যাকশন এটাকে হচ্ছে ইন্টারফেয়ার করতে পারবে না। শুরু থেকে শেষ পর্যন্ত প্রপারলি যদি ট্রানজ্যাকশনটা এক্সিকিউট করে, সো ডেটাবেসটা একটা কনসিস্টেন্ট স্টেট থেকে আরেকটা কনসিস্টেন্ট স্টেটে চলে যাবে। তার মানে ট্রানজ্যাকশন করার আগে আমার কনসিস্টেন্ট স্টেটে 70 প্লাস 50 ইন টোটাল হচ্ছে 120 ছিল, ট্রানজ্যাকশন করার পরে 50 প্লাস 70 টোটাল কিন্তু হচ্ছে 120। এর মাঝখানে কোনো ট্রানজ্যাকশন ইন্টারাপ্টও করে নাই, কোনো ধরনের কোনো প্রোগ্রামে ট্রানজ্যাকশনে ইন্টারাপশনও হয় নাই, এবং দুইটাই হচ্ছে কনসিস্টেন্ট স্টেট। সো এটাকেই বলা হয় হচ্ছে consistency. So a database program should be written in a way that guarantees that if the database is in a consistent state before executing the transaction, it will be in the consistent state after completing the ingestion of the transaction. তার মানে এক্সিকিউশন শুরু করার আগে আমরা যদি হচ্ছে কনসিস্টেন্ট স্টেটে থাকি, এক্সিকিউশন শেষ করার পরেও আমাদের কনসিস্টেন্ট স্টেটেই থাকতে হবে। দিস ইজ দ্য বেসিক প্রপার্টি অফ দ্য কনসিস্টেন্সি। এক্সাম্পল দেখাই তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন। সো এখানে যেই কথাটা বলতেছিলাম সেম জিনিস, মনে করেন হচ্ছে এতে টোটাল আছে হচ্ছে 80 টাকা, এখান থেকে হচ্ছে আমি 50 টাকা মাইনাস করলাম, তারপর হচ্ছে রাইট করলাম। রাইট যদি 80 টাকা করি তাহলে হচ্ছে রাইট হবে হচ্ছে 30 টাকা গেল। আবার বি এর আছে মনে করেন হচ্ছে 20 টাকা, বি প্লাস 50 করলাম, তার মানে হচ্ছে 50 প্লাস 20 ইন টোটাল হচ্ছে 70। তার মানে এখন রাইট হবে হচ্ছে 70 টাকা। ইনিশিয়ালি এর ভ্যালু ছিল কত? এর ভ্যালু ছিল হচ্ছে 80 টাকা, বি এর ভ্যালু ছিল হচ্ছে কত? 70 টাকা, সরি 20 টাকা। আর এক্সিকিউশন করার পরে এর ভ্যালু কত দাঁড়ায়? রাইট করলাম, যে রাইট করলাম হচ্ছে 30 টাকা, এবং বি এর ভ্যালু কত? 70 টাকা। সো এক্সিকিউশন করার পরে টোটাল রেজাল্ট কত ছিল? 100। এক্সিকিউশন করার পরে কত দাঁড়ায়? 100। দিজ আর দ্য বেসিক্যালি দ্য কনসিস্টেন্ট স্টেট। এক্সিকিউশন করার আগে এবং পরে দুইটা ট্রানজ্যাকশন হচ্ছে রেজাল্ট মিলতেছে, তার মানে দিস ইজ বেসিক্যালি ইন আ কনসিস্টেন্ট স্টেট, অথবা কনসিস্টেন্ট রিকোয়ারমেন্টস হচ্ছে ফুলফিল হচ্ছে। রিগার্ডিং দ্য কনসিস্টেন্সি কারো কোনো কোয়েশ্চেন আছে? Everyone understood this? Automacity, consistency? Yes, no response করলে ভালো হয়। জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, ওকে। A part done, C part done, moving on to the I part. I part হচ্ছে গিয়ে আইসোলেশন। আইসোলেশনের সহজ ভাষায় হচ্ছে যখন একটা ট্রানজ্যাকশন হতে থাকবে তখন মাঝখান থেকে অন্য কোনো ট্রানজ্যাকশন সেটাকে ইন্টারাপ্ট করতে পারবে না। আবার রিপিট করি, যখন একটা ট্রানজ্যাকশন হতে থাকবে তখন অন্য কোনো ট্রানজ্যাকশন সেটাকে ইন্টারাপ্ট করতে পারবে না। তার মানে T1 যদি এক্সিকিউট হতে থাকে, এইটা আইসোলেটেড ওয়েতে বা আইসোলেশন ওয়েতে হচ্ছে এক্সিকিউট হবে। T2 হচ্ছে
আইসোলেশন ওয়েতে এক্সিকিউট হবে। T2 হচ্ছে কখনো T1 সম্পর্কে জানতে পারবে না, T1 কখনো হচ্ছে T2 সম্পর্কে জানতে পারবে না। সো আইসোলেশনের হচ্ছে বেসিক ডেফিনেশনটা দেখে নেই। অলদো মাল্টিপল ট্রানজ্যাকশন মে এক্সিকিউট কনকারেন্টলি, তার মানে আমাদের এক্সিকিউশন কিন্তু কনকারেন্টলি হয়ে থাকে, বাট ইচ ট্রানজ্যাকশন মাস্ট বি আনঅ্যাওয়্যার অফ দ্য আদার কনকারেন্টলি এক্সিকিউশন ট্রানজ্যাকশন। তার মানে T1 যখন এক্সিকিউট হবে কনকারেন্টলি ট্রানজ্যাকশন হলেও T1 T2 সম্পর্কে জানতে পারবে না এবং T2 হচ্ছে T1 সম্পর্কে জানতে পারবে না। এটাই হচ্ছে আমার আইসোলেশন প্রপার্টি। আর ট্রানজ্যাকশন শুড নট মেক ইটস আপডেট ভিজিবল টু আদার ট্রানজ্যাকশন আনটিল ইট ইজ কমিটেড। তার মানে কমিট কখন করা হবে? যখন পুরা কাজটা শেষ হয়ে যাবে, ডেটাবেজে আমি চেঞ্জ করতে পারবো। তার মানে কমিট করা মানে ডেটাবেজে আমি চেঞ্জ করে দিলাম, ডেটাবেজে কমিট করার পরেই তখনই হচ্ছে অন্য ট্রানজ্যাকশন ডেটাবেজের এই কমিট সম্পর্কে জানতে পারবে এবং এই প্রপার্টিটা দেখতে পারবে। বাট যতক্ষণ এক্সিকিউশন চলবে বা যতক্ষণ ট্রানজ্যাকশন চলবে ততক্ষণ পর্যন্ত T2 T1 সম্পর্কে আনঅ্যাওয়্যার থাকবে। সো দিস ইজ বেসিক্যালি দ্য আইসোলেশন। অ্যান্ড এই প্রপার্টিটা হচ্ছে স্ট্রিক্টলি এনফোর্স করা হয়। এটা করলে কি হয়? টেম্পোরারি আপডেট প্রবলেম, এই জিনিসগুলো মনে রাখবেন। এই জিনিসগুলো থেকে হচ্ছে ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন আসে। আপনাকে হচ্ছে একটা প্রপার্টি দিয়ে দিল, এরপর বলল যে এইটার মধ্যে একটা প্রবলেম দেখতে পারতেছি, সেটা হচ্ছে টেম্পোরারি আপডেট প্রবলেম হচ্ছে। তো এই টেম্পোরারি আপডেট প্রবলেমটা কোন প্রপার্টিটা ইমপ্লিমেন্ট না করার কারণে হচ্ছে? অ্যান্সার হচ্ছে আইসোলেশন ইমপ্লিমেন্ট না করার কারণে টেম্পোরারি আপডেট প্রবলেমটা দেখতে পাচ্ছি। টেম্পোরারি আপডেট প্রবলেম কিভাবে হয়? মনে করেন T1 এক্সিকিউট করতেছে, T2 এক্সিকিউট করতেছে, T1 এর মাঝামাঝি T2 আবার কিছু জিনিস এখানে আপডেট করে ফেলে। আপডেট করার কারণে এখানে একটা প্রবলেম দেখা দেয়, যেটাকে হচ্ছে টেম্পোরারি আপডেট প্রবলেম বলা হয়। এই টেম্পোরারি আপডেট প্রবলেম সম্পর্কে আমরা হচ্ছে পরের আরও একটু আলোচনা করব, ওইখানে হচ্ছে আরও ভালো করে এক্সপ্লেনেশন দেওয়া আছে। সো এরকম করলে কি হয়? আইদার হচ্ছে ক্যাসকেড করে রোল ব্যাক করতে হবে এই আননেসেসারি ট্রানজ্যাকশনটা যাতে আর না হয়। তো এটা যেহেতু আননেসেসারি ট্রানজ্যাকশন হয়ে যায়, আমরা হচ্ছে ক্যাসকেড করে রোল ব্যাক করে ফেলি। তার মানে আইসোলেশন কখন হচ্ছে ফুলফিল হবে? T1 T2 সম্পর্কে জানবে না এবং T2 হচ্ছে T1 সম্পর্কে জানবে না। বেসিক একটা এক্সাম্পল দেখে আসি অফ আইসোলেশন। সো এখানে দেখেন একটা রিড করলো A-50, এরপর হচ্ছে এখানে রাইট করা হইলো। রাইট করার পরে এই 50টা আবার হচ্ছে এখানে এক্সিকিউট করার জন্য এখানে হচ্ছে অ্যাড করা হচ্ছে। বাট অ্যাড করার আগেই আমরা যদি এখানে এটা রিড করি, বিটা রিড করি এবং এদের মাঝখানে অ্যাডিশন করে দেই, এই 50 টাকার যেই জিনিসটা আছে 50 টাকাটা এখানে কম থাকবে। মানে আমি এখানে বুঝাতে চাচ্ছি, মনে করেন এখানে 100 আছে, আমি মাইনাস করলাম, এখানে হচ্ছে 50 হয়ে গেল, 50টাকে রাইট করে দিলাম। বি এর ভ্যালুটা হচ্ছে মনে করেন এখানে 50 আছে, আরও 50 অ্যাড করার কারণে এখানে 100 হবে, রাইট করে দিলে 100 হয়ে যাবে। বাট ঘটনা হচ্ছে মনে করেন এই যেই গ্রিন মার্ক করা পোর্শনটুকু আছে, গ্রিন মার্ক করা পোর্শনটুকু আগে হচ্ছে এক্সিকিউট করা হইল। তাহলে বেসড অন দিস এই যেই আমি T2টা যদি হচ্ছে এক্সিকিউট করি, দ্য ব্লু মার্ক, আমি এটা যখন রিড করলাম এর ভ্যালু কত? 50। বিটা যখন রিড করলাম বি এর ভ্যালু কত? 50। 50 প্লাস 50 অ্যাড করার পরে কত হইল? 100। বাট আমি যদি পুরাটা এক্সিকিউট করতাম, এক্সিকিউট করার পরে এর ভ্যালু 50, বি এর ভ্যালু 100, টোটাল আসা উচিত ছিল 150, 150, বাট আসতেছে হচ্ছে আমার 100। তাহলে এখানে হচ্ছে 50% ডেটা হচ্ছে প্রবলেমেটিক না, যে 50 ডেটাটা হারায় গেছে। এই রকম ঝামেলা যাতে না হয় এই জন্যই হচ্ছে আইসোলেশন রিকোয়ারমেন্ট রাখা হয়েছে। এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট হওয়ার পরে এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট হবে, এইটার মাঝখান থেকে এটা কোনো ধরনের কোনো এক্সিকিউশন বা কোনো ধরনের কোনো আপডেটেশন করতে পারবে না। সো this was basically the isolation part. So regarding the isolation property, কারো কোনো কোয়েশ্চেন আছে? বেসিক আই পার্ট দ্য আইসোলেশন। আচ্ছা ওকে, সো আইসোলেশন নিয়ে হচ্ছে কারো কোনো কোয়েশ্চেন নাই। মুভিং অন টু দ্য ডিউরেবিলিটি পার্ট। So this particular acid D, this stands for durability. So durability আরেকটা নাম হচ্ছে
পার্মানেন্সি। সো ডিউরেবিলিটি অথবা পার্মানেন্সি নাম শুনে আমরা মোটামুটি আইডিয়া করতে পারি এখানে কি হতে পারছে। সো বেসিক্যালি দ্য ডেফিনেশন ইজ ডেটাবেজে যত ধরনের যত চেঞ্জ হবে সব কিছু হচ্ছে পার্মানেন্ট হবে। তার মানে আমরা কোনো ধরনের কোনো চেঞ্জ যদি অ্যাপ্লাই করি ওইটা অলওয়েজ ডেটাবেজে পার্মানেন্ট থাকতে হবে। এমন কোনো কিছু হওয়ার সুযোগ নাই যে কোনো কারণে এখন একটা ডেটাবেজে এক ধরনের ডেটা দেখতেছি, তারপর 5 মিনিট বা 10 মিনিট পরে কোনো ধরনের কোনো এক্সিকিউশন ছাড়া আমরা হচ্ছে অন্য টাইপের ডেটা দেখতেছি, এরকম কোনো কিছু হওয়ার সুযোগ নাই। এটাকেই হচ্ছে ডিউরেবিলিটি বা পার্মানেন্সি আমরা বলে থাকি। দ্য চেঞ্জেস applied to the database by a committed transaction must persist in the database। তার মানে হচ্ছে আমরা যদি কোনো ট্রানজ্যাকশন কমিট করে থাকি ওইটা হচ্ছে পার্মানেন্টলি ডেটাবেজে চেঞ্জ হয়ে যাবে যদি প্রপারলি এক্সিকিউট হয়ে থাকে। যদি প্রপারলি এক্সিকিউট না হয় তাহলে কিন্তু পার্মানেন্টলি ডেটাবেজে চেঞ্জ হবে না, তখন আবার আগের মতো রোল ব্যাক করে চলে যাবে। সো যদি কোনো কারণে হচ্ছে চেঞ্জেস না হয় তাহলে হচ্ছে এটা ফেলিয়ার যদি হয় তাহলে রোল ব্যাক করে আগের সিচুয়েশনে চলে যাবে। This is basically the durability property. The durability property is the responsibility of the recovery subsystem। তার মানে একটা ডেটাবেজ ডিউরেবল থাকবে নাকি থাকবে না বা পার্মানেন্সি থাকবে নাকি থাকবে না এটার জন্য কে রেসপন্সিবল? এটার জন্য অলওয়েজ হচ্ছে রিকভারি সাবসিস্টেম রেসপন্সিবল। তার মানে রিকভারি প্রোটোকলটাই এনফোর্স করে এই ডিউরেবিলিটি এবং অটোমেসিটি। এই জিনিসটা হচ্ছে মাথায় রাখবেন, দিস পার্ট ইজ ইম্পর্টেন্ট। রিকভারি প্রোটোকল কোন দুইটা প্রপার্টি হচ্ছে ইমপ্লিমেন্ট করে? রিকভারি প্রোটোকল হচ্ছে ডিউরেবিলিটি এবং অটোমেসিটি। এই যে যেই দুইটা প্রপার্টি দেখলাম এই দুইটা প্রপার্টি হচ্ছে রিকভারি প্রোটোকল এনফোর্স করে। সো যদি কোনো কারণে আপনাকে হচ্ছে একটা কমান্ড দেই, কমান্ড দেওয়ার পরে বললাম এখানে হচ্ছে ডিউরেবিলিটি এবং অটোমেসিটি এই দুইটা প্রপার্টি হচ্ছে মিসিং আছে, তাহলে সেটা কোন সাবসিস্টেম বা কোন প্রোটোকলের কারণে মিসিং আছে? সেটা আছে হচ্ছে রিকভারি প্রোটোকলের কারণে। আবার ভাইস ভার্সা টাইপের কোয়েশ্চেনও হতে পারে। একটা ডেটাবেস দিয়ে দিলাম, কিছু এসকিউএল কমান্ড দিয়ে দিলাম, এরপর ওখানে বললাম এই পার্টিকুলার কমান্ডে রিকভারি প্রোটোকল মিসিং আছে। রিকভারি প্রোটোকল মিসিং থাকলে কোন কোন প্রপার্টি হচ্ছে মিসিং থাকবে? ডিউরেবিলিটি এবং অটোমেসিটি। সো রিগার্ডিং দ্য ডিউরেবিলিটি কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? আচ্ছা, ডিউরেবিলিটির এক্সাম্পল হচ্ছে এখানে দেওয়া আছে, এটা হচ্ছে নরমালি দেখে নিলেই বুঝতে পারবেন বেসিক্যালি কি বোঝানো হচ্ছে। স্যার অ্যাসিডের চারটা প্রপার্টি কি স্যার এটা সাইমultaneously সব থাকে, রাইট? রাইট, এটা সাইমultaneously সব থাকে। মানে অ্যাসিডের প্রপার্টির ব্যাপারটা হচ্ছে ইট ওয়াজ কাইন্ড অফ লাইক হচ্ছে আমি আপনাদেরকে যখন ডেটাবেজের ক্ষেত্রে ওই বিভিন্ন ধরনের রুলস পড়িয়েছিলাম ওগুলা পড়ানোর সময় আপনারা তো অলরেডি বুঝতেছেন যে এই জিনিসগুলো তো অলরেডি আপনারা বাই ডিফল্ট ইমপ্লিমেন্ট করেন। অ্যাসিড প্রপার্টি হচ্ছে কাইন্ড অফ সেম, মানে আপনি জানেন বা না জানেন ইন জেনারেল অ্যাসিড প্রপার্টি সব ব্যাক এন্ড প্রোগ্রামাররাই হচ্ছে তাদের ব্যাক এন্ড প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করে রাখে। স্যার এটা কি ডাটাবেসের ভিতরে ইমপ্লিমেন্ট হয় নাকি আমার কোডের মধ্যে ইমপ্লিমেন্ট এটা হবে? হচ্ছে কোডের মধ্যে ইমপ্লিমেন্ট হয়, ডেটাবেজে ইমপ্লিমেন্ট হয় না। কারণ ব্যাক এন্ড কোডের মধ্যেই তো আপনি এসকিউএল কমান্ডগুলো লিখে ডেটাবেজে চেঞ্জ করতেছেন। সো আপনি যদি উল্টাপাল্টা কোনো কমান্ড লেখেন অবভিয়াসলি ওখানে ট্রানজ্যাকশনে কোনো ভুল করবে। সো ওই ট্রানজ্যাকশনের ক্ষেত্রে যাতে কোনো ভুল না হয় এই জন্যই হচ্ছে এই চারটা প্রপার্টি মেইনটেইন করা হয় ডিউরিং দ্য ব্যাক এন্ড প্রোগ্রামিং। বুঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, রিগার্ডিং দ্য অ্যাসিড প্রপার্টি কারো কোনো ধরনের কোনো কোয়েশ্চেন আছে? Anyone? Okay. Moving on to the next particular part যেটা হচ্ছে রিকভারি অ্যান্ড হচ্ছে কনকারেন্সি কন্ট্রোল। সো সবার আগে আমরা কনকারেন্সি কন্ট্রোল দেখব, এরপরে হচ্ছে আমরা রিকভারি পার্টটুকু দেখব। সো কনকারেন্সি কন্ট্রোল, কনকারেন্সি কন্ট্রোল কি জানিস? কনকারেন্সি কন্ট্রোল হচ্ছে আমরা মাল্টিপল ট্রানজ্যাকশন অ্যালাউ করব কনকারেন্টলি ইনটু দ্য সিস্টেম। তার মানে হচ্ছে একই সাথে সিস্টেমে T1 চলবে, T2 চলবে, T3, T4 এভাবে মাল্টিপল ট্রানজ্যাকশন একই সাথে সিস্টেমে চলতে পারে। এদের অ্যাডভান্টেজ কি এগুলো আমরা অলরেডি পড়ে আসছি, সো আমি জাস্ট কুইকলি গো থ্রু করে দিচ্ছি। ইনক্রিজ প্রসেসর, তার মানে হচ্ছে প্রসেসর একই সাথে মাল্টিপল ট্রানজ্যাকশন প্রসেস করতে পারে এবং একই সাথে আমরা ডিস্ক হচ্ছে ইউটিলাইজ করতে পারি। সো সবগুলা প্রসেস বা সবগুলা ট্রানজ্যাকশনের জন্য আমরা সবগুলা জিনিস ধরে রাখি না, এক এক টাইমে এক একটা কাজ করা যায়। সো দেখা যায় একটা ট্রানজ্যাকশন হচ্ছে আইদার সিপিইউ ইউজ করতেছে,
মানে কোনো কমান্ড চলতেছে ওটার মধ্যে এসকিউএল কমান্ড, আবার আরেকটা সময় কি হতেছে, আরেকটা ট্রানজ্যাকশন হচ্ছে মনে করেন রিড করতেছে বা ডিস্কের মধ্যে রাইট করতেছে। সো এভাবে করেই সাইমultaneously আমরা আমাদের পিসিতে মাল্টিপল ট্রানজ্যাকশনের কাজ করাতে পারি। এবং আমরা যেহেতু জানি যে আমাদের এখন হচ্ছে মাল্টিপল কোরের সিস্টেম চলে আসছে, আমাদের যে প্রসেসরগুলো থাকে এগুলো মাল্টি কোরের, সো প্রত্যেকটা আলাদা আলাদা করে প্রত্যেকটা আমরা আলাদা আলাদা প্রসেস চালাতে পারি। সো প্রত্যেকটা প্রসেস মানে কি এক একটা ট্রানজ্যাকশন, সো মাল্টিপল ট্রানজ্যাকশন আমরা হচ্ছে এইভাবে আমাদের প্রসেসরে এক্সিকিউট করতে পারি। এবং এটা হচ্ছে অ্যাভারেজ রেসপন্স টাইমটাকে রিডিউস করে দেয়। কিভাবে? মনে করেন আমি যদি একটা একটা করে ট্রানজ্যাকশন করতাম, T1 ট্রাই করতে হচ্ছে 5 সেকেন্ড লাগে, T2 করতে 2 সেকেন্ড লাগে, T3 করতে হচ্ছে ফর এক্সাম্পল মনে করেন 3 সেকেন্ড লাগে। সো এটা যদি 1 বাই 1 করতাম আমার টোটাল কতক্ষণ লাগতো? টোটাল হচ্ছে 10 সেকেন্ড লাগতো এক্সিকিউট করতে। বাট এটা যদি আমি হচ্ছে প্যারালালি তিনটাই এক্সিকিউট করি, ম্যাক্সিমাম আমার এক্সিকিউট করতে কতক্ষণ লাগবে? 5 সেকেন্ড লাগবে। তার মানে এই যে যে অ্যাভারেজ রেসপন্স টাইমটা আছে, অ্যাভারেজ রেসপন্স টাইমটা আমাদের হচ্ছে রিডিউস করে দিচ্ছে। এই পার্টটুকু সবাই বুঝতে পারছি? কনকারেন্সি কন্ট্রোল, আচ্ছা ওকে। সো এটাই গেল হচ্ছে আমার ইন জেনারেল কনকারেন্সি কন্ট্রোল। এখন হচ্ছে কনকারেন্সি কন্ট্রোল আমাদের কেন দরকার হয়। কনকারেন্সি কন্ট্রোল যদি না থাকে ইন দ্যাট কেস আমাদের হচ্ছে মাল্টিপল প্রবলেম হয়ে থাকে। সো মাল্টিপল প্রবলেমের মধ্যে তিনটা সব থেকে ইম্পর্টেন্ট প্রবলেম আছে, যে তিনটা প্রবলেম আমরা দেখব এবং এই তিনটা প্রবলেম আমরা হচ্ছে এরপরে এক্সপ্লেনেশন অ্যান্ড এক্সাম্পল সহ পড়ব। সো সবার প্রথমে আসে হচ্ছে লস্ট আপডেট প্রবলেম। লস্ট আপডেট প্রবলেম কখন হয়? দিস অকার্স when two transactions that access the database at the same time have their operation interleaved in a way that makes the value of some database item incorrect। যদি প্রপারলি বোঝা না যায় আসেন হচ্ছে এক্সাম্পল দেখি। সো লস্ট আপডেট প্রবলেম হচ্ছে কিভাবে করে, মনে করেন এখানে হচ্ছে এক্স এর ভ্যালুটা প্রথমে রিড করলো, এক্স এর ভ্যালু মনে করেন আছে হচ্ছে 20 থেকে আমি এন মাইনাস করলাম, তার মানে হচ্ছে এখানে আসলো হচ্ছে ফর এক্সাম্পল 20 মাইনাস 5 মনে করেন হচ্ছে 15। এরপর এই 15টা কিন্তু আমি এখন পর্যন্ত আমাদের ডেটাবেজে রাইট করি নাই। রাইট না করার কারণে কোনো কারণে যদি আমার এখান থেকে আবার ভ্যালু রিড করে, ও কি 15 রিড করবে নাকি 20 রিড করবে? কেউ বলতে পারবেন? স্যার 20 রিড করার কথা না, কারণ রাইট তো করি নাই। রাইট করার আগ রাইট পর্যন্ত যেহেতু করি নাই তার মানে ডেটাবেজে আমি এক্স এর ভ্যালুটা আপডেট করি নাই। যেহেতু আপডেট করি নাই তার মানে আগের ভ্যালুটাই থাকবে। তার মানে T2 কত রিড করলো? 20 রিড করলো। 20 রিড করার পরে 20 সাথে ও মনে করেন আরো 10 অ্যাড করলো, 20 প্লাস 10 ইকুয়ালস টু 30। তার মানে এরপরে যখন এইখানে রাইট হবে, এখানে কত রাইট হবে? 15 রাইট হবে নাকি 30 রাইট হবে? কেউ বলতে পারবেন? 30 আসবে না এখানে? আচ্ছা নাভিদ বলতেছেন হচ্ছে 30 আসবে। এনিওয়ান এলস? আচ্ছা সো এখানে না স্যার 25 আসবে আই থিংক। না 25 আসবে না, এখানে হচ্ছে 30 আসবে। রিজনটা হচ্ছে 20 রিড করা হইলো, এর সাথে এম এর ভ্যালু 10 অ্যাড করা হইলো, টোটাল হইলো 30। তার মানে এক্স ভ্যারিয়েবলের মধ্যে আপডেটেড কত ভ্যালু আছে? 30 আছে না? তার মানে যখন এক্সটাকে আমি রাইট করব এই 30টাকেই হচ্ছে আপডেট করে দিবে। কারণ এই যে যে এক্স এর মধ্যে যে 15 ছিল এই 15টা তো এই 30 দিয়ে আপডেট হয়ে গেছে। ভ্যারিয়েবল আপডেটেশন সিএসসি 110 এর হচ্ছে প্রপার্টি। সো এভাবে করে যেহেতু এই ভ্যালুটা আপডেট হয়ে গেল, সো আমি এখানে হচ্ছে 30 পেয়ে যাব। তার মানে এখানে বেসিক্যালি কি হচ্ছে, কিছু আপডেটেশন প্রবলেম কি লস্ট হয়ে যাচ্ছে না, এজন্যই এটাকে বলা হয় হচ্ছে লস্ট আপডেট প্রবলেম। এখন ঘটনা হচ্ছে আপনি বলতে পারেন যে স্যার আগের যে অ্যাসিড প্রপার্টিগুলো ছিল ওই প্রপার্টি তো হচ্ছে লস্ট আপডেট প্রবলেমকে সলভ করে আসে। অ্যান্সার হচ্ছে ইয়েস। কনকারেন্সি কন্ট্রোলের কারণে আমাদের কি কি প্রবলেম হতে পারে? আমাদের এই তিনটা প্রবলেম হবে: লস্ট আপডেট প্রবলেম, টেম্পোরারি আপডেট, ইনকারেক্ট সামারি প্রবলেম। এবং
এই তিনটা প্রবলেমকে দূর করার জন্য আমরা কি ওয়ে সলভ করতে পারি বা কি ওয়ে ফলো করতে পারি, আমরা হচ্ছে অ্যাসিড প্রপার্টি ফলো করতে পারি। আমরা যদি অ্যাসিড প্রপার্টি ফলো করি তাহলে হচ্ছে মনে করেন অটোমেসিটির জন্য মাঝখান থেকে হচ্ছে পুরাটা এক্সিকিউট করবে, মাঝখান থেকে ইন্টারাপ্ট করতে দিবে না, বা হচ্ছে অন্যান্য যে প্রপার্টি আছে ডিউরেবিলিটির জন্য বা আইসোলেশনের জন্য মাঝখান থেকে হচ্ছে ইন্টারফেয়ার করতে দিবে না, তো তখন হচ্ছে লস্ট আপডেট প্রবলেমটাও হবে না। সো বুঝতে পারলাম কনকারেন্সি কন্ট্রোলের লস্ট আপডেট প্রবলেম। ইয়েস স্যার। আচ্ছা ওকে, নেক্সট কামস দ্য টেম্পোরারি আপডেট প্রবলেম বা ডার্টি রিড স্যার প্রবলেম। এখানে একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ বলেন। আমার যদি মাল্টিপল ইউজার একটা সিমিলার টাইমে আমার ডেটাবেস আপডেট করতে চায়, তখন স্যার এই কনকারেন্সি কন্ট্রোলের মানে লস আপডেটের ব্যাপারটা কিভাবে চেক হবে? তখন হচ্ছে ওই যে আপনি একটা ট্রানজ্যাকশনের মাঝখানে অন্য কোনো ট্রানজ্যাকশনকে ইন্টারফিয়ার করতে দিবেন না। তার মানে হচ্ছে আপনার একটা আগে এক্সিকিউট হবে, কমিট হবে, তারপরে হচ্ছে সেকেন্ড ট্রানজ্যাকশনে যাবেন। তাহলে স্যার যদি এরকম কোনো ডাটাবেস হয় যেটা মানে অনেক মানুষ অ্যাক্সেস করতেছে, তাহলে স্যার স্লো হয়ে যাচ্ছে না অনেক? ব্যাপারটা হচ্ছে স্লো হয়ে যাচ্ছে, বাট এই জিনিসটাই হচ্ছে আপনার ব্যাক এন্ড থেকে হ্যান্ডেল করতে হবে। আপনি কিন্তু একসাথে ট্রানজ্যাকশনটা করতে পারেন। মনে করেন ফর এক্সাম্পল আপনি যেই কোয়েশ্চেনটা করলেন, বেসড অন দ্যাট আমি যদি হচ্ছে এই পার্টিকুলার রাইট প্রপার্টিটা উপরে নিয়ে আসি, এখানে যদি আমি হচ্ছে রাইট এক্স করে দিতাম, তাহলে মাঝখান থেকে ইন্টারফেয়ার করলে কি কোনো প্রবলেম হইতো? না স্যার, রিড তো আগেরটাই করতো, সমস্যা হতো না। রাইট, তার মানে হচ্ছে রিড হচ্ছে এখানে 100 করতো, তারপরে আপডেট করলে আপডেটেড ভ্যালুটা হচ্ছে ও রিড করতো, তার মানে এখানে লস্ট আপডেট প্রবলেমটা হতো না। এটাই হচ্ছে আপনার হ্যান্ডেল করতে হবে। তার মানে আপনার আগে দেখতে হবে এই যে যে ট্রানজ্যাকশনটা আছে, এই ট্রানজ্যাকশনের মধ্যে কতটুকু প্রপার্টি কোনো ইন্টারাপশন ছাড়া এক্সিকিউট করলে এর পরের আপডেটেশনের কারণে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তখন আপনি এতটুক প্রপার্টিগুলো আলাদা আলাদাভাবে কনকারেন্টলি এক্সিকিউট করতেও পারেন, বাট মাঝখান থেকে যদি করে দেন তখন হচ্ছে প্রবলেমগুলো হয়। এই যে যেই ব্যাপারটা, এটা তাহলে আপনার কার হ্যান্ডেল করতে হবে? ব্যাক এন্ড প্রোগ্রামার হ্যান্ডেল করতে হবে। অ্যান্ড ব্যাক এন্ড প্রোগ্রামার যখন এই জিনিসটা হ্যান্ডেল করে তখনই হচ্ছে তার অ্যাসিড প্রপার্টিগুলো ফলো করা লাগে। বুঝতে পারছি? জি স্যার। সো এই প্রসেস যদি ফলো করেন তখন কিন্তু আবার সিস্টেম স্লো হচ্ছে না। জাস্ট আমি কি করলাম, একটা লাইনটা কিন্তু সরায় আনলাম, লাইনটা সরায়ার কারণে তখন কিন্তু কনকারেন্টলি এই প্রোগ্রামগুলো আবার চলতে পারতেছে এবং অ্যাসিড প্রপার্টিও কিন্তু ফলো করে। বুঝা গেছে? ক্লিয়ার অন দিস? স্যার সবাই কি বুঝতে পারতেছি? ইয়েস স্যার। আচ্ছা ওকে, গেল। এরপর আসে হচ্ছে টেম্পোরারি আপডেট পড়লাম প্রবলেম বা ডার্টি রিড প্রবলেম। This occurs when one transaction updates a database item and then the transaction fails for some reason. তো মনে করেন কোনো কারণে একটা ট্রানজ্যাকশন হচ্ছে কোনো একটা ভ্যালু আপডেট করলো, আপডেট করার পরে এরপরে ওই আপডেটেড ভ্যালুটা নিয়ে অন্য আরেকটা ট্রানজ্যাকশন কাজ করতেছে, কাজ করার পরে লাস্টে গিয়ে দেখা গেল কোনো কারণে ট্রানজ্যাকশন ওয়ানটা হচ্ছে ফেল করছে বা হচ্ছে ক্র্যাশ করছে, তখন আবার রোল ব্যাক করে ইনিশিয়াল স্টেটে নিয়ে যাওয়া উচিত। বাট ট্রানজ্যাকশন টুটা তো হচ্ছে আপডেটেড ভ্যালুটা নিয়েই কাজ করা স্টার্ট করতেছে। এই প্রবলেমটাকে বলা হয় হচ্ছে ডার্টি রিড প্রবলেম বা টেম্পোরারি আপডেট প্রবলেম। আসেন এটার একটা এক্সাম্পল দেখে নেই। দেখেন, সো নাভিদ, যে প্রবলেমটা হচ্ছে আপনাকে বলতেছিলাম, এখানে কিন্তু রাইটটা উপরে নিয়ে আসছি। সো এইটা যদি নর্মালি আমরা এক্সিকিউট করি, এইটার ক্ষেত্রে কিন্তু টেম্পোরারি আপডেট প্রবলেমের কথা যদি, লস্ট আপডেট প্রবলেমের কথা যদি চিন্তা করি, এখানে কিন্তু লস্ট আপডেট প্রবলেম হচ্ছে না। ঠিক আছে? কারণ এখানে রাইট করার পরে এরপরেই কিন্তু আমরা ভ্যালুটা এখানে রিড করতেছি, তার মানে আপডেটেড ভ্যালুটাই রিড করতেছি। বাট প্রবলেম কোন সময় হবে বা টেম্পোরারি আপডেট প্রবলেম কখন হবে? এইটা তখনই হবে যখন হচ্ছে মনে করেন এতটুক প্রপারলি এক্সিকিউট করলো। সো এক্স এর ভ্যালু ফর এক্সাম্পল যদি এক্সাম্পল দিয়ে দেখাই, এক্স এর ভ্যালু 100, এক্স এর ভ্যালু হচ্ছে 100 থেকে 10 মাইনাস করলাম, তার মানে হচ্ছে এক্স এর ভ্যালু দাঁড়াইলো হচ্ছে 90। এই 90টাকে আমি হচ্ছে রাইট করলাম। এরপর এক্স এর ভ্যালুটাকে আমি আবার ট্রানজ্যাকশন টুটা রিড করলো 90, রিড করার পরে এরপরে হচ্ছে 90-র সাথে আরও 5 অ্যাড করলো, দাঁড়াইলো হচ্ছে 95। তার মানে এক্স এর ভ্যালু হয়ে গেল হচ্ছে 95। কোনো কারণে দেখা গেল
এইটার পরে এই যে ওয়াইটাকে যে রিড করতে বলা হয়েছে এইটা হচ্ছে ক্র্যাশ করছে। ক্র্যাশ করলে বেসড অন দ্য অ্যাসিড প্রপার্টি আমাদের কি আবার হচ্ছে রোল ব্যাক করা উচিত? যদি রোল ব্যাক করি তাহলে এক্স এর ভ্যালু কি 100 হবে না? তার মানে এই পার্টিকুলার প্রপার্টি তো বাদ দিয়ে দিবে, বাট এখানে আপডেটেড ভ্যালুটা কি 90 নিছে না? তার মানে এইটা কি একটা টেম্পোরারি আপডেট প্রবলেম, বা এই যে যেই ভ্যালুটা রিড করলো এই ভ্যালুটাকে আমি হচ্ছে ডার্টি রিড বলতেছি বা ডিআর বলতেছি। স্যার এখানে হ্যাঁ, এখানে আমাদের ঠিক হইতো যদি আমরা দুইটা ট্রানজাকশনটাকে কেটে দিতে পারতাম। এক্স্যাক্টলি, এখানে তখনই ঠিক হইতো যে T1টা শেষ হবে, তারপরে আমি হচ্ছে T2টাকে নিব, মানে এখানে কমিট করলাম তারপরে হচ্ছে এখানের কমিটের কাজটা করলাম, বাট এখানে কিন্তু কমিট করি নাই। সো মাঝখান থেকে যেহেতু করলাম দেখা গেল এটা আবার রোল ব্যাক করে আগের ভ্যালুতে চলে গেছে। তার মানে এখানে যে এক্স এর ভ্যালুটা রিড করতে পারতেছি উইচ ওয়াজ 90 কিন্তু আমার রিড করা উচিত ছিল না, উচিত ছিল 100, কারণ 90-র পার্টটুকু কিন্তু এক্সিকিউট হয় নাই। এই যে যেই প্রবলেমটা, এই প্রবলেমটাকেই বলা হয় হচ্ছে টেম্পোরারি আপডেট প্রবলেম অথবা ডার্টি রিড প্রবলেম। বুঝা গেল? সবাই বুঝতে পারছি? স্যার ডার্টি রিড 90টা আছে, ওই যে পার্টটা আবার একটু বললে ভালো হয় স্যার। আচ্ছা, মনে করেন এক্স এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 10, 10 থেকে আমি হচ্ছে 2 মাইনাস করলাম, এটা হচ্ছে 8। এরপরে মনে করেন T2 মাঝখান থেকে ইন্টারফেয়ার করে নাই, আমি এখানে চলে আসতেছি, এখানে রিড আইটেমের পার্টে মনে করেন কোনো কারণে আমার হচ্ছে কারেন্ট চলে গেছে বা এখানে হচ্ছে ক্র্যাশ করছে। ক্র্যাশ যদি করে তার মানে আমরা অলরেডি জানি বেসড অন দ্য অ্যাসিড প্রপার্টি পার্শিয়াল কোনো এক্সিকিউশন হতে পারবে না। তার মানে হচ্ছে আমি আবার রোল ব্যাক করব। সো রোল ব্যাক করলাম, রোল ব্যাক যদি করি এক্স এর ভ্যালু কি 10ই থাকতেছে। এরপরে যদি T2টা এক্সিকিউট করতো তাহলে আপডেটেড ভ্যালুটা কি ও 10 নিয়ে কাজ করতো। এতটুক পর্যন্ত কি বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, দিস ওয়াজ সাপোজ টু বি আওয়ার আইডিয়াল কেস, বাট যদি আমরা এটা ফলো না করি, মাঝখান থেকে ইন্টারফেয়ার করতে দেই, তাহলে দেখেন কি হয়। প্রথমে হচ্ছে আমার এটার ভ্যালু 10, 10 থেকে হচ্ছে 2 মাইনাস হইল, দাঁড়ায় হচ্ছে 8। এরপরে যখন ও 8টাকে রিড করতেছে ও কিন্তু 8ই রিড করলো, 8-এর সাথে মনে করেন 4 অ্যাড করলো, দাঁড়াইলো হচ্ছে 12। এরপরে এখানে এসে প্রোগ্রামটা ক্র্যাশ করলো, ক্র্যাশ করার কারণে এই আপডেটটুকু কিন্তু আর হবে না, এটা কিন্তু রোল ব্যাক করে এক্স এর ভ্যালু 10ই চলে যাবে। সো ওর কি আগের সিস্টেম অনুযায়ী, আইডিয়াল সিস্টেম অনুযায়ী ওর 10 নেওয়া উচিত ছিল, বাট ও হচ্ছে 8 নিচ্ছে। তার মানে এটাকেই আমি বলি হচ্ছে ডার্টি রিড। তার মানে রং ভ্যালুটা যেহেতু আপডেট করতেছে বা রং ভ্যালুটা নিয়ে যেহেতু কাজ করতেছে, এটাকে টেম্পোরারি আপডেট প্রবলেম বা ডার্টি রিড বলা হয়। টেম্পোরারি আপডেট কেন? কারণ হাফ আপডেট করছে, টেম্পোরারিলি আপডেট করছে, পুরাপুরি কিন্তু কমিট করে নাই। যেহেতু পুরাপুরি কমিট করে নাই, হাফ ডেটা নিয়ে যেহেতু কাজ করছে, এই জন্য এটাকে আমরা বলে থাকি টেম্পোরারি আপডেট প্রবলেম, বা ওই ভ্যালুটাকে যেহেতু রিড করে কাজ করতেছে সেটাকে আমি বলি হচ্ছে ডার্টি রিড প্রবলেম। বুঝা গেল? জি স্যার। Okay, so we are done with the loss update problem, temporary update problem. Moving on to the incorrect summary problem. So incorrect summary problem এ কি হয়ে থাকে, if one transaction is calculating an aggregate summary function। আমাকে একটু অ্যান্সার করেন তো, aggregate summary function বা aggregate function কি জিনিস? বেসিক এসকিউএল কমান্ড ল্যাবে করে আসছেন, স্যার সাম কাউন্ট এগুলো। রাইট, সাম কাউন্ট, এই যে যেই পার্টগুলো এগুলাকেই হচ্ছে অ্যাগ্রেগেট ফাংশন হচ্ছে বলা হয়ে থাকে। সো অ্যাগ্রেগেট ফাংশন এটার কথাই হচ্ছে বলা হচ্ছে অ্যাগ্রেগেট সামারি ফাংশন অন আ নাম্বার অফ রেকর্ড while the transaction are updating sum of the record। তার মানে অ্যাগ্রেগেট ফাংশন আমি কি করে থাকি, আইদার সাম বের করি অথবা হচ্ছে কাউন্ট করি অথবা হচ্ছে অ্যাভারেজ বের করি। তো যেই ভ্যালুগুলার সাম বের করব অথবা কাউন্ট বের করব অথবা অ্যাভারেজ বের করব,
ওই ভ্যালুগুলা যদি আপডেট হতে থাকে তাহলে এমন সিনারিও আসতে পারে যে কিছু ভ্যালু আমরা আপডেট করার আগের ভ্যালু আমি সাম করতেছি, আবার কিছু ভ্যালু আপডেট করার পরের হচ্ছে ভ্যালুগুলা সাম করতেছি। তো এই যে যেই ডেটার মধ্যে যে ইনকনসিস্টেন্সি চলে আসে সেটাকেই বলা হয় হচ্ছে ইনকারেক্ট সামারি প্রবলেম। যদি একটু এক্সাম্পল দেখি, এখানে দেখেন সাম বের করতেছে, এ যেই ভ্যালুগুলো আছে সবগুলোর হচ্ছে সাম বের করতেছে, আবার মাঝখানে কিন্তু ভ্যালুগুলা হচ্ছে আপডেটেড হচ্ছে, এক্স এর ভ্যালু আপডেট হচ্ছে, ওয়াই এর ভ্যালু আপডেট হচ্ছে, এবং এখানে কিন্তু এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু হচ্ছে সাম করা হচ্ছে। সো এখানে যেই ভ্যালুগুলা নিবে এগুলা আপডেট করার আগে, এখানে আবার যেই ভ্যালুগুলা নিবে এগুলা হচ্ছে আপডেট করার পরে। তাহলে এই টোটাল ট্রানজ্যাকশন থ্রিতে কি কিছু ইনকনসিস্টেন্সি চলে আসতেছে, এই যে যেই প্রবলেমটা এটাকেই বলা হয় হচ্ছে ইনকারেক্ট সামারি প্রবলেম। এই পার্টটুকু কি বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, সো রিগার্ডিং দিস পার্ট, লস্ট আপডেট প্রবলেম, টেম্পোরারি আপডেট প্রবলেম এবং ইনকারেক্ট সামারি প্রবলেম, এই তিনটা প্রবলেম নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? জাস্ট যদি একটা ওভারভিউ দেই, এখন পর্যন্ত আমরা যেটা দেখছি, আমরা হচ্ছে কনকারেন্সি কন্ট্রোল কি জিনিস সেটা সম্পর্কে জানতেছি। এরপর কনকারেন্সি কন্ট্রোলের মধ্যে কি কি প্রবলেম হতে পারে, একটা হচ্ছে লস্ট আপডেট প্রবলেম, একটা হচ্ছে টেম্পোরারি আপডেট অথবা ডার্টি রিড প্রবলেম, আর একটা হচ্ছে ইনকারেক্ট সামারি প্রবলেম। এই প্রবলেমগুলো হচ্ছে কনকারেন্সি কন্ট্রোলের কারণে হতে পারে। এই কনকারেন্সি কন্ট্রোলের প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা কি প্রপার্টি ফলো করে থাকি, এগুলা রিমুভ করার জন্য আমরা হচ্ছে অ্যাসিড প্রপার্টি ফলো করি। এ সি আই ডি চারটা প্রপার্টি যদি প্রপারলি ফলো করা হয় তাহলে এই তিনটা প্রবলেমের কোনোটাই হচ্ছে ঘটবে না। বুঝতে পারলাম সবাই? স্যার সবাই কি বুঝতে পারতেছি? একটু রেসপন্স করেন কাইন্ডলি। ইয়েস স্যার। আচ্ছা, শুধু নাভিদই বুঝতেছেন, বুঝলাম, সমস্যা নাই। দিস ইজ ওয়ান অফ দ্য মেজর রিজন ওয়াই আই ডোন্ট ওয়ান্ট টু প্রোভাইড দ্য রেকর্ডিংস। ওকে, সো মুভিং অন টু দ্য হচ্ছে রিকভারি প্রবলেম। সো রিকভারি হচ্ছে আমাদের কেন দরকার হয়ে থাকে? ফার্স্ট অফ অল রিকভারির হচ্ছে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে যদি কোনো কারণে ট্রানজ্যাকশন ফেল করে, আরেকটা পার্ট হচ্ছে আনইউজুয়াল কেস, যেগুলো হচ্ছে কোনো কারণে যদি আনইউজুয়াল কোনো ক্যাজুয়ালিটিস হয়ে থাকে। সো ফার্স্ট অফ অল জাস্ট একটু গো থ্রু করি, কারণ এগুলো প্রিটি বেসিক্স, এগুলো অলরেডি বুঝবেন। ফার্স্ট অফ অল আসে হচ্ছে কম্পিউটার ফেলিয়ার। কোনো কারণে যদি হচ্ছে সিস্টেম ক্র্যাশ করে থাকে, তার মানে হার্ডওয়্যার সাইড অথবা সফটওয়্যার সাইডে যদি কোনো ইরর অকার হয়, যেই কারণে হচ্ছে কম্পিউটার সিস্টেমটা হচ্ছে ট্রানজ্যাকশন এক্সিকিউশনের টাইমে ক্র্যাশ করলো, তখনই হচ্ছে এই ধরনের ইরর হতে পারে, ট্রানজ্যাকশন ফেল হতে পারে, এবং এই কারণে আমাদের রিকভারি দরকার হয়। স্যার এখানে সিস্টেম বলতে কি সার্ভার সাইডের কথা বলা হচ্ছে? সার্ভার সাইড বলতে হচ্ছে হার্ডওয়্যার সাইডের কথাই বলা হচ্ছে, সেটা আপনার পিসি রিলেটেডও হতে পারে, সার্ভার সাইডও হতে পারে, কোনো সমস্যা নেই। বাট বেসিক্যালি এখানে কম্পিউটার ফেলিয়ার বলতে ইউজার সাইডের যেই পিসি সেটার কথাই হচ্ছে বলা হচ্ছে, মানে যেই পিসিতে হচ্ছে এক্সিকিউশনগুলো ঘটতেছে এসকিউএল কমান্ডের। বুঝা গেল? ইয়েস স্যার। আচ্ছা, ওকে। এরপর আছে হচ্ছে ট্রানজ্যাকশন অথবা সিস্টেম এরর। সো সাম অপারেশন অফ দ্য ট্রানজ্যাকশন may cause it to fail, such as integer overflow, division by zero. সো বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন আমরা করতে পারি এবং ম্যাথমেটিক্যাল প্যারামিটারের কারণে বিভিন্ন ধরনের ইরর্নাস ভ্যালু জেনারেট করতে পারে যদি আমরা লজিক্যাল প্রোগ্রামিং হচ্ছে ফলো না করে থাকি। সেটা কি, কোনো নাম্বারকে যদি 0 দিয়ে ডিভাইড করতে চাই এটা সম্ভব না। তারপর হচ্ছে কোনো ইন্টিজার ভ্যালুর মধ্যে আমি হচ্ছে কোনো মানে অনেক বড় একটা লার্জ ভ্যালু ইনসার্ট করতে চাচ্ছি, তাহলে হচ্ছে ওভারফ্লো জিনিসটা হচ্ছে। তো এই যে যেই প্রবলেমগুলা এগুলাকে হয়ে থাকে ট্রানজ্যাকশন বা সিস্টেম ইররের কারণে, এগুলার কারণে হচ্ছে রিকভারি ইজ নিডেড। এরপর আরও কী কী ব্যাপার আছে? এরপর আরও ব্যাপার আছে হচ্ছে লোকাল ইরর। সো লোকাল ইরর কী জিনিস? লোকাল ইরর মানে হচ্ছে কিছু সার্টেন কন্ডিশন হচ্ছে আমাদের দরকার হয় ক্যান্সেলেশন করার জন্য, ট্রানজ্যাকশন ক্যান্সেল করার জন্য। ফর এক্সাম্পল, ডেটা ফর দ্য ট্রানজ্যাকশন মে নট বি ফাউন্ড। তার মানে মনে করেন এইটা লোকাল ইরর কিভাবে হতে পারে? মনে করেন আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে 50 টাকা ট্রানজ্যাকশন করতে চাচ্ছেন, বাট আপনার অ্যাকাউন্টে আছে হচ্ছে 30 টাকা। সো 30 টাকা থেকে 50 টাকা কি মাইনাস করা যাবে? না স্যার। আচ্ছা, যাবে না।
আচ্ছা, তারপরে মনে করেন আপনাকে কেউ হচ্ছে টাকা পাঠাতে চাচ্ছে, বাট আপনি হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্ট ডিলিট করে দিছেন, বাট বিকাশ অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে ফেলছেন। তাইলে সেন্ডার সাইড থেকে যে রিসিভার সাইডে ডেটাটা পাঠাবে, রিসিভার সাইডের কোনো ডেটা কি পাওয়া যাবে? নো স্যার, এটা তো না। ব্যাক চলে আসবে। রাইট। সো রিসিভার সাইডে যদি কোনো ডেটা না পাওয়া যায়, তার মানে হচ্ছে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হবে না। এই যে যেই প্রবলেমগুলো হয়ে থাকে, এগুলাকেই হচ্ছে লোকাল ইরর বা এক্সেপশন বলে থাকে, যেই কন্ডিশনগুলো ডিটেক্ট করা হয় ট্রানজ্যাকশনের কারণে, এবং এখানে এই কথাটাই হচ্ছে বলা হয়েছে। নেক্সট কামস দ্য কনকারেন্সি কন্ট্রোল এনফোর্সমেন্ট। সো স্যার একটা কোশ্চেন হ্যাঁ স্যার, বলেন। লোকাল এরর আর ট্রানজাকশন এরর তাহলে স্যার ডিফারেন্সটা কি? লোকাল এরর ট্রানজ্যাকশন মানে লোকাল এরর আর হচ্ছে ট্রানজ্যাকশন বা সিস্টেম এরর। ট্রানজ্যাকশন বা সিস্টেম এরর মানে হচ্ছে আপনি ম্যাথমেটিক্যালি ভুল করতেছেন, আর লোকাল এরর মানে হচ্ছে প্রোগ্রামের ইউজারের কারণে হচ্ছে কোনো ইরর হচ্ছে। সো মনে করেন আপনি কোনো অপারেশন করতে চাচ্ছেন 5/0, এটা কি পসিবল? না স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, আবার মনে করেন আপনার র্যামের মধ্যে বলা আছে 32 বিট সাইজের ইন্টিজার বসবে, বাট আপনি বসাতে চাচ্ছেন হচ্ছে 64 বিটের। তাহলে এই যে যে ইররগুলা, এগুলো হচ্ছে ট্রানজ্যাকশন ইরর। আর লোকাল যেই ডাটাগুলো, এগুলো হচ্ছে প্রোগ্রামের কারণে যে ইররগুলো হয় ইউজার সাইডে, এগুলাকে আমি বলে থাকি হচ্ছে লোকাল ইরর। বুঝা গেল? জি স্যার। আচ্ছা, ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট কামস দ্য কনকারেন্সি কন্ট্রোল এনফোর্সমেন্ট। সো দ্য কনকারেন্সি কন্ট্রোল মেথড মে ডিসাইড টু অ্যাবর্ট দ্য ট্রানজ্যাকশন টু বি রিস্টার্টেড লেটার। তার মানে কনকারেন্সি কন্ট্রোলের কারণে ইউজুয়ালি যেটা হয়, আমরা যদি চাই, আমরা হচ্ছে মাঝে মাঝে ইট ভায়োলেটস দ্য সিরিয়ালাইজাবিলিটি অ্যান্ড অর বিকজ সেভারাল ট্রানজ্যাকশন আর ইন স্টেট অফ দ্য ডেডলক। ডেডলক কি জিনিস কেউ বলতে পারবেন? স্যার এমন একটা সিচুয়েশন যেখান থেকে আর মানে নড়া যায় না, এরকম স্যার। নড়া যায় না? আচ্ছা, ঠিক আছে, ওকে। স্যার হ্যাঁ বলেন। লাইক অনেকক্ষণ একটা এরকম স্টেটে থাকা যে এটা চেঞ্জ হচ্ছে না, কোনো লাইক স্টেবল একবারে আছে। ওকে, সো ইটস মোর লাইক ফর এক্সাম্পল x1 হচ্ছে x2 কোনো প্রপার্টির জন্য ওয়েট করতেছে, x2 হচ্ছে x3 কোনো প্রপার্টির জন্য ওয়েট করতেছে, আবার x3 হচ্ছে x1 কোনো প্রপার্টির জন্য ওয়েট করতেছে। এরকম কোনো সিচুয়েশন যদি দাঁড়ায়, এই সিস্টেমটাকে আমি বলি হচ্ছে ডেডলক। বুঝতে পারলাম? আচ্ছা, সো স্যার বেসিক্যালি ইনফিনিট লুপ। কাইন্ড অফ লাইক অ্যান ইনফিনিটি লুপ। মানে হচ্ছে ফেসবুকে হচ্ছে ডেডলকের সব থেকে পপুলার মিমস হচ্ছে, আপনি যখন কোনো চাকরির ইন্টারভিউ দিতে যাবেন, আপনার চাকরির ইন্টারভিউতে আপনাকে বলবে যে আপনাকে আমি তখনই চাকরি দিব যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, আবার এক্সপিরিয়েন্স যদি গ্যাদার করতে যান তখন আবার চাকরি লাগবে। সো এটা হচ্ছে খুবই ফেমাস একটা ফেসবুকের ডেডলক মিমস আর কি। সো এটা হচ্ছে কাইন্ড অফ লাইক আ ডেডলক সিস্টেম, যে একটা সিস্টেম আরেকটা সিস্টেমের জন্য ওয়েট করতেছে বা অপেক্ষা করে আছে, ইনফিনিট টাইম পর্যন্ত ওয়েট করতে থাকবে, এটাকে বলা হয় হচ্ছে ডেডলক। সো কনকারেন্সি কন্ট্রোল যেটা করে, কনকারেন্সি কন্ট্রোল মনে করেন x1 একটা কন্ট্রোল আছে, x2 একটা কন্ট্রোল আছে। যদি দেখা গেল x1 x2 এর জন্য ওয়েট করতেছে, আবার x2 ও x1 এর জন্য, x2টা যদি এক্সিকিউট করতে চাই, x2 ও x1 এর জন্য ওয়েট করবে, তখন x2টার এক্সিকিউশনটা স্টপ করে ফেলা হয়। এটাকেই বলা হয় হচ্ছে কনকারেন্সি কন্ট্রোল এনফোর্সমেন্ট। মানে জোর করে কনকারেন্সি কন্ট্রোলটা রিস্টার্ট করা হয় অথবা ফোর্সফুলি এক্সিকিউট করে ফেলা হয় যাতে ডেডলক স্টেটে না যায়। এটাকেই বলা হয় হচ্ছে কনকারেন্সি কন্ট্রোল এনফোর্সমেন্ট। বুঝতে পারলাম? ইয়েস স্যার, অনেকটা স্পাইডারম্যান মিমের মতো। এক্স্যাক্টলি, অনেকটা স্পাইডারম্যান মিমের মতো, রাইট। ওকে, সো এরপর আসি হচ্ছে বেসিক কিছু আনইউজুয়াল কেস, যেটা হচ্ছে ইউজুয়ালি প্রোগ্রামের ক্ষেত্রে হয় না বাট চাইলে হতে পারে। সেটা হচ্ছে ডিস্ক ব্লকের মধ্যে যদি কোনো ডেটার প্রবলেম হয়, মানে রিড রাইট করতে গেলে যদি ওখানে কোনো ম্যাল ফাংশন হয়, এটা হচ্ছে সার্ভার সাইডে, এটা হচ্ছে রিড রাইট অপারেশন করার টাইমে হচ্ছে ট্রানজ্যাকশনের প্রবলেম হতে পারে, সেটাকে হচ্ছে আমরা ডিস্ক ফেলিয়ার বলতে পারি। আবার হচ্ছে কোনো ফিজিক্যাল প্রবলেম হতে পারে। ফিজিক্যাল প্রবলেম কি? মনে করেন এয়ার কন্ডিশন ফেল করলো, ফায়ার অ্যালার্ট হইলো, কেউ চুরি করে নিয়ে গেল সার্ভারটা, সিস্টেম স্যাবোটাজ করলো হ্যাকাররা, বা ডিস্কটা হচ্ছে কেউ ওভাররাইট করে ফেললো, ডেটাটাকে কেউ টেপ করে ফেললো, বা ডিস্কটা হচ্ছে মাউন্ট করে ফেললো। মাউন্ট করা মানে হচ্ছে মোর লাইক হচ্ছে কি বলে, ফরম্যাট করে ফেলা। সো ফরম্যাট করে ফেললো ডিস্কটাকে। সো এরকম যদি কোনো কাজ করা হয়, এটাকে হচ্ছে আনইউজুয়াল কেস বলা হয়। আনইউজুয়াল কেসের কি কি? বেসিক্যালি একটা হচ্ছে ডিস্ক ফেলিয়ার, আর একটা হচ্ছে ফিজিক্যাল প্রবলেম অর ক্যাটাস্ট্রফিস। বুঝা গেল? সো এই যে যেই পার্টিকুলার প্রবলেমগুলো আছে,
কম্পিউটার ফেইলিয়ার, ট্রানজ্যাকশন সিস্টেম এরর, লোকাল এরর, কনকারেন্সি কন্ট্রোল, ডিস্ক ফেইলিয়ার অ্যান্ড হচ্ছে ফিজিক্যাল প্রবলেম। এই জিনিসগুলোর জন্যই হচ্ছে রিকভারির দরকার হয়ে থাকে। দিজ আর দ্য রিজনস ওয়াই রিকভারি ইজ নিডেড। সবাই কি বুঝতে পারছি? এভরিওয়ান ক্লিয়ার অন দিস? জি স্যার। Yes, sir. আচ্ছা ওকে। আচ্ছা একটা সাজেশন লাগবে, সেটা হচ্ছে টোটাল 24টা স্লাইড। সো আমি হচ্ছে 20 পর্যন্ত পড়াই ফেলছি, আর 4টা স্লাইড বাকি আছে। সো এটা কি হচ্ছে নেক্সট ক্লাসে পড়বেন নাকি আজকে পড়ে এই চ্যাপ্টার শেষ করবেন? আপ টু ইউ গাইজ। স্যার শেষ করে দেন একবারে। স্যার আজকে শেষ করি। আচ্ছা ওকে, তাইলে হচ্ছে শেষ করে দেই। জাস্ট আপনাদের জাস্ট একটু ব্রেক দেই যাতে হচ্ছে জিনিসগুলো আবার একটু ক্যাচ করতে পারেন। সো ব্রেক দেওয়ার জন্য আমি হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। রাসেল মাহমুদ মাহিন, সেকশন 16 কল করতেছি, এরপর সেকশন 15 কল করব। আব্দুর রহমান, মুনশাদ শাহিদ, সাইফুল ইসলাম দীপু, আসিফ অনিন্দ, আনিকা আলমগীর, তাশফিক জামান, Present, sir. লিন্সডে প্রাচী, Present, sir. তাবিব আবরার, লাজিম মুহাম্মদ, Sir, Tabib Abrar present, sir. ফারজানা ফাইজা, স্যার ও হচ্ছে কুইজ দিচ্ছে মেবি, চ্যাটে লিখে দিয়েছিল। oops I missed that. ফারজানা ফাইজা সেকশন 16। আচ্ছা ওকে, আচ্ছা এটা তো জানতাম না। ওকে সো ওকে। মেজবাউল হক, হাসনান মনির। প্রেজেন্ট স্যার। ইয়েস স্যার। মেজবাউল হক আছেন? ইয়েস স্যার। আচ্ছা তুর্জয় দাস, প্রেজেন্ট স্যার। রাজিবুল হাসান, ইয়েস স্যার। নাজমুন নাহার আকা, Present, sir. সামিহা তাহিয়াত, Present, sir. মেহেদি মোস্তফা রিফাত, Yes, sir. সানাউল ইসলাম, ইশরাক হামিম মাহি, ফাহিম শারিয়া রাফি, সাবিদ মাহমুদ, Yes, sir. শামি ইসলাম খান, সামির সাকিব, প্রেজেন্ট স্যার। স্যার শামিল ইসলাম খান স্যার মেসেজে দিয়েছে। আচ্ছা ওকে। নাভিদ মাহমুদ, ইয়েস স্যার। মীর মোহাম্মদ মহিউদ্দিন, রাফি এতেশাম, কাফি আনাম, ইয়েস স্যার। দীপান্বিতা বড়ুয়া, Present, sir. ফারহিন রহমান, Present, sir. জুনাইদ আহমেদ জামা, Present, sir. সুভাষিস বাসাক, প্রেজেন্ট স্যার। তানভীরুল ইসলাম, জাবিদ রহমান, ফাতেহাই নূর, নিলয় সাহা, ইশতিয়াক আহমেদ, ইয়েস স্যার। স্যার ওয়ান এট আ টাইম বলেন। স্যার আমি ফাহিম শারিয়ার রাফি, আমি মাইক্রোফোন অফ করে বারবার প্রেজেন্ট বলছিলাম, খেয়াল করিনি। আচ্ছা সমস্যা নাই। ওকে এনিওয়ান এলস ফ্রম সেকশন 16? স্যার সাইফুল ইসলাম দিব সিরিয়াল 3। সিরিয়াল 3 সাইফুল ইসলাম দীপু, অলরাইট। আর কেউ? ওকে সেকশন 15 আসির ইকতিদার, আব্দুল্লাল মুবিন, আর্থিত বরল, ইমতিয়াজ হাসান শাকিল, সাদাল সাজিদ, ইয়েস স্যার। মেরিন আমিন নেহা, Present, sir. সার্তিজ আলম অয়ন, অন্বেষা দাস প্রীতি, Present, sir. গানিমাল মুইনি, সোহানুর রহমান খান, নাইমুর রহমান, প্রেজেন্ট স্যার। ওমর আজম, রিয়াদ আল রাশিদ, প্রেজেন্ট স্যার। তুর্য মুহাম্মদ সাজিদ, ইয়েস স্যার। ইয়েস স্যার। সাকিবুল হাসান তুর্য, প্রেজেন্ট স্যার। মাসুফ আশেক, প্রেজেন্ট স্যার। মারিন আফরিন,
Present, sir. তানভীরুল ইসলাম রিফাত, রাকিবুল হাসান, প্রত্যয় কুমার কুন্ডু, Yes, sir. রাদিয়া রিয়াজ দিশা, সাদমান সালিফ, Present, sir. ফারহান ইশরাক, Present, sir. Yes, sir. আনা ফরিদ, Present, sir. ফায়াজ বিন ইউসুফ, ত্রিশিতা জাহান, মেহেদি হাসান আলিফ, Present, sir. মোকাদ্দিমুল কাবির, রিফাত মাহমুদ মুকুল, Present, sir. আদনান আল সাইদ, সাদাত মাহমুদ, এম এ ওয়ালিদ, Present, sir. নিশাত আনান মিম, নাফিম রহমান, Present, sir. ফাইয়াজ ইসমাইল, রাসেল মাহমুদ মাহিন, ইফতিশাম জামান, Present, sir. তাসিন চৌধুরী। Present, sir. ওকে, ফারজানা ফাইজা, সাইফুল ইসলাম দীপু, শামী ইসলাম খান, ডান। ওকে, অলরাইট, মুভিং অন। এখন আসে হচ্ছে রিকভারির পার্ট। রিকভারি হচ্ছে, যদি আমি এই ডায়াগ্রামটা হচ্ছে প্রপারলি বুঝাই দেই, তাহলে হচ্ছে এখানে যে এক্সপ্লেনেশন দেওয়া আছে এগুলো হচ্ছে প্রপারলি আপনারা বুঝতে পারবেন। সো আগে ডায়াগ্রামটা বুঝেন। কোনো একটা ট্রানজ্যাকশন যখন শুরু হয় তখন আমরা হচ্ছে বিগিন ট্রানজ্যাকশন করলাম। এরপরে কোনো একটা ট্রানজ্যাকশন শুরু হওয়ার পরে অলওয়েজ মনে রাখবেন ট্রানজ্যাকশনটা হচ্ছে অ্যাক্টিভ স্টেটে থাকে। এই অ্যাক্টিভ স্টেটে ট্রানজ্যাকশনটা কি করে, সে হচ্ছে রিড করতে পারে, রাইট করতে পারে, আবার মাল্টিপল রিড করতে পারে, মাল্টিপল রাইটও করতে পারে। সো সে যদি কোনো কারণে রিড রাইট করতে না পারে বা কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করে, সে হচ্ছে অ্যাক্টিভ স্টেট থেকে অ্যাবোর্ট হয়ে ফেইল্ডে চলে যাবে এবং ফেইল্ড থেকে তাকে টার্মিনেট করা হবে। ফেইল মানে হচ্ছে ডেটাবেজে কিন্তু কোনো ধরনের কোনো চেঞ্জ আনা হয় নাই, অ্যাক্টিভ থেকে কোনো কারণে অ্যাবোর্ট করে ফেলা হয়েছে, ট্রানজ্যাকশনটাকে স্টপ করে ফেলা হয়েছে এবং এটাকে ফেইল স্টেটে নিয়ে গিয়ে টার্মিনেট করে ফেলা হয়েছে। অলওয়েজ মনে রাখবেন একটা এসকিউএল কমান্ডের ফার্স্ট স্টেট হচ্ছে অ্যাক্টিভ স্টেট, লাস্ট স্টেট হচ্ছে টার্মিনেটেড স্টেট গেল। এরপরে হচ্ছে রিড রাইট করলো, ট্রানজ্যাকশন শেষ হইল, কোনো কারণে পার্শিয়ালি কমিট করা হয়েছে, পুরাপুরি কমিট করা হয় নাই, পার্শিয়াল কমিটের মাঝখানে কোনো ধরনের কোনো এরর ফেস করলো বা কোনো প্রবলেম দেখা গেল, তাকে আবার অ্যাবর্ট করে কি করব, আমরা হচ্ছে ফেল স্টেটে পাঠাই দিব এবং ফেল স্টেট থেকে তাকে টার্মিনেট করে দিব। পার্শিয়াল কমিট মানে হচ্ছে হাফ অফ দ্য ট্রানজ্যাকশন ঠিক আছে, হাফ অফ দ্য ট্রানজ্যাকশন হচ্ছে ভুল, তাকে পার্শিয়ালি কমিট করে অ্যাবর্ট থেকে ফেইলে পাঠাই দিব, ফেল থেকে টার্মিনেট করে দিলাম। আচ্ছা, অ্যাক্টিভ স্টেট থেকে রিড রাইট করলো, প্রপারলি ট্রানজ্যাকশন শেষ করলো, পার্শিয়াল কমিটও ডান, এরপরে দেখা গেল পুরাপুরি কাজ শেষ করে ফেলছে, তার মানে তাকে ফুল কমিট করব। ফুল কমিট করার পরে তাকে কমিটেড স্টেটে নিয়ে গেলাম, কমিটেড স্টেটে নিয়ে তাকে হচ্ছে টার্মিনেট করে দিলাম। সো যেটা বলতেছিলাম, একটা ট্রানজ্যাকশন সবার প্রথমে অ্যাক্টিভ স্টেটে যাবে, সবার লাস্টে টার্মিনেটেড স্টেটে যাবে। যদি ট্রানজ্যাকশনটা কোনো কারণে মাঝখান থেকে এক্সিকিউশনে ভুল হয় বা শুরুতেই ভুল হয়, তাকে ফেল স্টেটে পাঠাই দিব, কোনো কারণে যদি কোনো ভুল না থাকে তাকে হচ্ছে কমিটেড স্টেটে পাঠাই দিব। এই জিনিসগুলা এখানেই এক্সপ্লেনেশন করা আছে। সো রিকভারি পারপাস দ্য সিস্টেম নিডস টু কিপ ট্র্যাক অফ ওয়েন দ্য ট্রানজ্যাকশন স্টার্ট, টার্মিনেটস অ্যান্ড কমিটস অর অ্যাবর্টস আ ট্রানজ্যাকশন মে বি ইন ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেট। সবার প্রথমে ট্রানজ্যাকশনটা কই যায়, অ্যাক্টিভ স্টেটে যায় ইমিডিয়েটলি আফটার স্টার্টিং দ্য এক্সিকিউশন। অ্যান্ড এই এক্সিকিউশনে কি হতে পারে, রিড হতে পারে, রাইট হতে পারে। ট্রানজ্যাকশনটা শেষ হয়ে গেলে কি করি, আমরা তাকে পার্শিয়ালি কমিটেড স্টেট, এই যে পার্শিয়ালি কমিটেড স্টেট আছে মানে রিড রাইট শেষ হয়ে গেলে তাকে ওইখানে মুভ করে দেই। এরপরে এই পয়েন্টে কি করা হয়, সাম টাইপ অফ কনকারেন্সি কন্ট্রোল প্রোটোকল মে ডু অ্যাডিশনাল চেকিং। সো বিভিন্ন ধরনের অ্যাডিশনাল চেকিং করা হয়, অ্যাসিড প্রপার্টি ফলো করতেছে নাকি, কোনো ধরনের কোনো এরর আসছে নাকি, ডার্টি ডেটা রিড বা অন্য কোনো প্রবলেম হয়েছে নাকি, ওই জিনিসগুলো চেক করা হয়। সো যদি হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকে,
যদি ঠিকঠাক না থাকে রিকভারি প্রোটোকল এনশিওর করে সিস্টেমটা যাতে ফেল স্টেটে চলে যায় এবং কোনো ধরনের কোনো কমিটেড রেজাল্ট যাতে না দেয়। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে, চেক যদি সাকসেসফুল হয়, তাকে কমিট করে দিবে, কমিট করে দিয়ে তাকে টার্মিনেটেড স্টেটে পাঠিয়ে দিবে। সো কোন ধরনের চেকিং, পার্শিয়াল কমিট থেকে কোথায় যাবে, ফেল স্টেটে যাবে না কমিটেডে যাবে না কোথায় যাবে, এই পুরা কাজটা হচ্ছে রিকভারি সিস্টেম করে থাকে। এরপর আরও কিছু পার্ট এখানে মেনশন করা আছে। যখন ট্রানজ্যাকশনটা কমিট করে দেওয়া হয়, আমরা এক্সিকিউশনটা কিভাবে করি, আমরা এক্সিকিউশনটাকে পার্মানেন্টলি টার্মিনেট করে দিই এবং এভাবে করি সিস্টেমটা ডেটাবেজে পার্মানেন্টলি শেষ হয়ে যায়। আচ্ছা, সো এটা হচ্ছে এক্সিকিউশন সাকসেসফুলের জন্য। হাউএভার ট্রানজ্যাকশন হচ্ছে ফেল স্টেটেও যেতে পারে। সো যদি ফেল স্টেটে যায় তখন কি হয়, ইফ ওয়ান অফ দ্য চেকস fails or if the transaction is aborted during its active state, the transaction may then have to roll back or undo the effect to its right operation on the database. তার মানে মনে করেন কোনো কারণে হচ্ছে আপডেট করা গেল না, তখন কি করব, আমি হচ্ছে অ্যাক্টিভ স্টেটের মাধ্যমে আবার হচ্ছে আনডু করে আগের রেজাল্টটাই হচ্ছে রাইট করে দিব। তার মানে রিকভারি সিস্টেম কিন্তু এখানেও কাজ করতেছে। টার্মিনেট স্টেট কি করে, এটা হচ্ছে ট্রানজ্যাকশন যদি সিস্টেমটাকে লিভ করাতে চাই তখন হচ্ছে টার্মিনেট স্টেট ফলো করে থাকি। আর ফেইল্ড অথবা অ্যাবর্ট ট্রানজ্যাকশন কখন হয়, ফেইল্ড আর অ্যাবর্ট ট্রানজ্যাকশন যদি হয়ে যায়, মনে রাখবেন ট্রানজ্যাকশনটাকে আবার হচ্ছে বিগিন ট্রানজ্যাকশন করা হয় বা রিস্টার্ট করা হয়, ওই যে রোল ব্যাক করা ব্যাপারটার মতো। আর যদি ফেল না হয়, যদি কোনো কারণে কমিটেড হয়, তাহলেই হচ্ছে আমরা টার্মিনেট করে শেষ করে দিই। তো এই ফ্লো চার্টে যা দেখানো হয়েছে ওইটাই হচ্ছে এই দুইটা স্লাইডে এক্সপ্লেইন করা হয়েছে। গেল, এরপর আছে হচ্ছে ট্রানজ্যাকশন যেই পার্টটা আছে, এসকিউএল এর ট্রানজ্যাকশন পার্ট। এসকিউএল ট্রানজ্যাকশন পার্টের কিছু প্রপার্টি এখানে এক্সপ্লেইন করা আছে যাতে আগের এক্সপ্লেনেশনগুলো আপনারা হচ্ছে প্রপারলি বুঝতে পারেন। সো এখানে বলা হচ্ছে আ সিঙ্গেল এসকিউএল স্টেটমেন্ট ইজ অলওয়েজ কনসিডার্ড টু বি অ্যাটমিক। এটা অলরেডি জানেন, একটা ট্রানজ্যাকশন অলওয়েজ হচ্ছে অ্যাটমিক হবে। তার মানে এই পুরা ইউনিটটাকে এক অ্যাটম বলা হবে। অ্যাটম মানে হচ্ছে এটাকে ভাঙা যাবে না এবং এটাকে মাঝখান থেকে ইন্টারাপ্ট করা যাবে না। সো আইদার দ্য স্টেটমেন্ট কমপ্লিটস দ্য এক্সিকিউশন উইদাউট ইরর, অথবা যদি ফেল হয় তাহলে ইন দ্যাট কেস লিভস দ্য ডেটাবেস আনচেঞ্জ, ডেটাবেসে কোনো ধরনের কোনো চেঞ্জ না করেই ও হচ্ছে লিভ করবে। সো আইদার 1 অথবা 0, হুইচ মিনস অ্যাটমিক, পার্শিয়াল কোনো ভ্যালু আসবে না। উইথ এসকিউএল দেয়ার ইজ নো এক্সপ্লিসিট বিগিন ট্রানজ্যাকশন স্টেটমেন্ট। তার মানে আলাদাভাবে এসকিউএল কমান্ডে আমরা কোনো এক্সপ্লিসিট ওয়েতে কোনো ট্রানজ্যাকশন স্টেটমেন্ট বিগিন করতে পারি না। ট্রানজ্যাকশন ইনিশিয়েশন ইজ ডান ইমপ্লিসিটলি। তার মানে একটা এসকিউএল কমান্ড রান করলে আমরা হচ্ছে এক্সপ্লিসিটলি ওটাকে কোনোভাবে শুরু করতে পারবো না। আমাদের কমান্ডটা তখনই রান হবে যখন কমান্ডটাকে এক্সিকিউট করা হবে। বাট একটা ট্রানজ্যাকশনকে আমরা যদি চাই, আমরা এক্সপ্লিসিটলি বা বাইরের দিক থেকে ওইটাকে এন্ড করতে পারি। সেটাকে হচ্ছে আইদার আমরা কমিট করতে পারি অথবা হচ্ছে রোল ব্যাক করতে পারি। সো এটাই হচ্ছে এক্সপ্লিসিট বিগিন এবং এক্সপ্লিসিট এন্ডের মাঝখানে ডিফারেন্স। এসকিউএল কমান্ডটা যখন রান করব ওটা ইমপ্লিসিট ওয়েতে অটোমেটিক্যালি রান হয়ে যাবে। এক্সপ্লিসিট ওয়েতে ওইটাকে আর হচ্ছে কোনো ধরনের কোনো ট্রিগার করার দরকার নাই, এক্সিকিউশন করানোর দরকার নাই। বাট কোনো কারণে যদি এসকিউএল কমান্ডটা রান হতে থাকে, আমি যদি ওটাকে স্টপ করাতে চাই, আমি এসকিউএল এন্ড স্টেটমেন্টটা এক্সপ্লিসিটলি মেনশন করে দিব। যদি কমিট করি ডেটাবেজে চেঞ্জ আসবে, যদি রোল ব্যাক করে দিই তাহলে আগের স্টেটে ফেরত চলে যাবে। আচ্ছা, in almost all the database system by default every SQL statement also commits implicitly if it is execute successfully। তার মানে আপনারা অলরেডি যেটা ল্যাবে দেখে আসছেন ওটা এখানে বলা হয়েছে। সো এসকিউএল কমান্ড যদি ঠিকঠাক থাকে অটোমেটিক্যালি এটা কমিট হয়ে যায়, যদি এসকিউএল কমান্ড ঠিকঠাক না থাকে তাহলে অটোমেটিক্যালি রোল ব্যাক হয়ে যায়। আইসোলেশন লেভেলের কথা এখানে বলা হয়েছে, সিরিয়ালাইজেবল, রিপিটেবল রিড, রিড কমিটেড এবং রিড আনকমিটেড। এগুলা হচ্ছে আইসোলেশনের ডেটাবেজের 4টা লেভেল। এই 4টা লেভেল নিয়ে পরের সাইডে হচ্ছে এক্সপ্লেইন করা আছে। সো ওইখানে আমরা দেখব আইসোলেশন লেভেল চেঞ্জ করা যায় কখন, স্টার্ট অফ দ্য ট্রানজ্যাকশনে। তার মানে ট্রানজ্যাকশনটা যখন আমরা স্টার্ট করব তখনই আমি বলে দিব এটা সিরিয়ালাইজেবল নাকি রিপিটেবল রিড নাকি রিড কমিটেড নাকি রিড আনকমিটেড। সো এখন দেখি 4টা লেভেল কি জিনিস। প্রথমে আসে হচ্ছে সিরিয়ালাইজেবল।
যদি আপনি কোনো কিছু মেনশন করে না দেন এইটা বাই ডিফল্ট সিরিয়ালাইজেবলই হবে। তার মানে এটা হচ্ছে সবথেকে স্ট্রিক্টেস্ট লেভেল। এটা কি করে, ট্রানজ্যাকশন যেগুলো থাকে এগুলা হচ্ছে একটা ইফেক্টের উপর আরেকটা ইফেক্ট থাকে না, তার মানে এটা সিরিয়াল অর্ডারে থাকে। তার মানে প্রথমে T1 হবে, তারপরে T2 হবে, তারপরে T3 হবে, এভাবে করে সিরিয়াল ওয়েতে এক্সিকিউশন হয়, প্যারালাল কোনো এক্সিকিউশন হয় না। আচ্ছা, এরপর আসে হচ্ছে রিপিটেড রিড। রিপিটেবল রিড মানে হচ্ছে অনলি কমিটেড ওয়েন রেকর্ডস টু বি রিড। তার মানে যখন এই যে যেই ট্রানজ্যাকশনগুলো আছে, ট্রানজ্যাকশনগুলো যখন এক একটা রেকর্ড রিড করবে তখনই হচ্ছে আমি এদেরকে কমিট করব। রিড করলে কমিট করতেছি, এরপর আর কোনো ধরনের কোনো কমিটেড সেকশনে যাচ্ছি না। সো রিপিটেড রিডস আর সেম রেকর্ডস মাস্ট রিটার্ন দ্য সেম ভ্যালু। তার মানে রিপিটেড রিড যেই রেকর্ডগুলোকে হচ্ছে সেম টাইপের ভ্যালুটা রিড করা হয়েছে এদেরকে যদি রিটার্ন করতে বলা হয় এরা সেম ভ্যালুগুলাই রিটার্ন করবে। কেন? কারণ এগুলাকে হচ্ছে কমিট করা হয়েছে। কমিট করা মানে ডেটাবেজে অলরেডি যা ধরনের চেঞ্জ করার হয়ে গেছে। হাউএভার আ ট্রানজ্যাকশন মে নট বি সিরিয়ালাইজেবল। ইট মে ফাইন্ড সাম রেকর্ডস ইনসার্টেড বাই আ ট্রানজ্যাকশন বাট নট ফাইন্ড আদার্স। তার মানে একটা ট্রানজ্যাকশন যদি সিরিয়ালাইজেবল না হয় ইন দ্যাট কেস কি হতে পারে, কিছু রেকর্ডের মধ্যে কিছু ভ্যালু ইনসার্ট যদি হয়ে থাকে, যদি প্যারালাল ওয়েতে হয়, অন্য ট্রানজ্যাকশনগুলা ওই ভ্যালু চাইলে খুঁজে নাও পেতে পারে, হয়তোবা যখন খুঁজতে গেছিল তারপরে হচ্ছে আপডেট করা হয়েছে। সো সিরিয়ালাইজেবলের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় না। T1 এর সব আপডেটেড ভ্যালুই হচ্ছে T2 পাবে, T2 এর সব আপডেটেড ভ্যালুই হচ্ছে T3 পাবে। আচ্ছা, এরপর আসে হচ্ছে রিড কমিটেড আর রিড আনকমিটেড। রিড কমিটেড কখন হবে? তখনই কমিট করব যখন রেকর্ডগুলো হচ্ছে রিড করা হয়ে থাকে। আর আনকমিটেড মানে কি, ইভেন আনকমিটেড রেকর্ডস মে বি রিড। তার মানে যেই রেকর্ডগুলো কমিট আছে সেগুলো তো এই কমিটেড রিডের মধ্যে রিড করলামই, বাট এই রিড আনকমিটেড মানে হচ্ছে কমিটেড ডেটাও আমি রিড করতে পারি, কমিটেড ডেটাও আমি হচ্ছে আনকমিটেড ডেটাও আমি চাইলে রিড করতে পারি। These are the 4 levels of the transaction in SQL and this is the end of this particular chapter. So regarding these concepts সেটা হচ্ছে আমি একবারে পড়াই দিছি, রিকভারি সিস্টেম, দেন হচ্ছে গিয়ে ট্রানজ্যাকশন ইন SQL, এরপর হচ্ছে ট্রানজ্যাকশনের 4টা লেভেল। সো রিগার্ডিং দিস কারো কোনো ধরনের কোনো কোয়েশ্চেন আছে? স্যার আপাতত না। আপাতত না, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। সো দিস ইজ বেসিক্যালি এন্ড অফ দিস পার্টিকুলার চ্যাপ্টার অ্যান্ড দিস ইজ বেসিক্যালি দ্য এন্ড অফ টুডেজ ক্লাস। তো সবাই হচ্ছে জিনিসগুলো দেখেন, একটু পড়াশোনা করেন, এবং এটা যেহেতু ফাইনালি ইনক্লুডেড থাকবে, সো যদি কারো কোনো প্রবলেম থাকে স্যাটারডেতে যেই ক্লাসটা হবে স্যাটারডের ক্লাসে এসে আমাকে জিজ্ঞেস করেন, সমস্যা নাই। সো আমরা হচ্ছে আই গেস উই ক্যান কনক্লুড আওয়ার ক্লাস হিয়ার।